ঠিক আছে, চলো শুরু করছি। সকলকে গুড ইভিনিং আফটারনুন, চলো দুটোই দিয়ে দিই কারণ দুটোরই সময়কাল চলে এসছে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আহ, আমি দেবব্রত বা তোমাদের দেবু স্যার। আচ্ছা, কে কে চেনো বা জানো? আচ্ছা, তুমি জানো অ্যাটলিস্ট, ঠিক আছে। তো তোমাদের আমি করাবো মেনলি ইভিএস ক্লাস। কি ক্লাস? ইভিএস। তো তোমরা জানো প্রাইমারিতে পাঁচটা পাঁচটা সাবজেক্ট আছে, তার মধ্যে ইভিএস এর গুরুত্ব কতটা? 30 নাম্বারের, তাই না? এবার এই 30 নাম্বারের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী 15 হচ্ছে ইভিএস আর 15 হচ্ছে পেডাগজি। তবে এটা শুধু সিলেবাসে। কেন বললেন স্যার? কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের যদি কোয়েশ্চেন দেখি, ম্যাক্সিমাম কোয়েশ্চেন ইভিএস থেকেই দেয়, পেডাগজি থেকে কয়েকটা দিয়েছে দেখতে পাবো। বুঝতে পেরেছো? তার মানে আমাদের ইভিএস যে পার্টটা আছে সেটাকে খুব ভালো করে পড়তে হবে। আমি বোঝাতে পেরেছি? এবার আহ, আশা করি তোমাদের এই টপিক নিয়ে কোনো রকম ডাউট রাখবো না। খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্টকে পড়াবো যাতে তোমরা ভালো স্কোর করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা শুরু করব। যদি দেখো টাইটেলটা দেখো কি আছে বলো, যে বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল, যাকে আমরা ইকোলজি, ইকোসিস্টেম এবং ফুড চেইন বলি। ঠিক আছে, তো চলে আসি আমরা, তাই না? তাই তো, চলো চলে আসি। প্রথমেই দেখো, আমরা এই যে ইকোলজি যে শব্দটা আছে, তাই না? ইকোলজি, স্যার এই শব্দটার অর্থ কি, তাই না? আর এই শব্দটা কে দিয়েছে প্রথম যদি দেখি, তো তোমরা একটু যদি দেখো ভালো মতো, দেখো এই যে ইকোলজি জিনিসটাকে আমরা জানি, ইকোলজি জিনিসটা কি বলছে। ইকোলজি হচ্ছে এক ধরনের, দেখো কোনো নামের শেষে যদি তুমি লজি পাও, লজি, তাহলে ভাববে সেটা একটা কি বলো তো, সেটা একটা স্টাডি বোঝায়। কি বোঝায়? আমি একটা এক্সাম্পল বলি। এক্সাম্পল হিসেবে ধরো আমি বললাম, আহ, তোমরা যদি কখনো ব্লাড ব্লাড ব্যাংক বা ব্লাড নিয়ে যেখানে কালচার হয় সেখানে যাও, দেখতে পাবে একটা শব্দ দেখতে পাবে যেখানে ব্লাড টেস্ট হয়, নাম আছে হেমাটোলজি। আচ্ছা, কোষ, কোষ নিয়ে যেখানে পড়াশোনা হয় তাকে বলছে সাইটোলজি। বা নর্মাল আরেকটা বলি না, যেখানে জীবদের নিয়ে পড়াশোনা হয় তাকে বলা হয় বায়োলজি। সব থেকে ভালো এক্সাম্পল। তাহলে স্যার লজি, লজি কথার অর্থ কি বলো? লজি মানে কি? স্টাডি। লজি মানে, স্যার আমরা কার স্টাডি করব স্যার? হ্যাঁ, ইকো। কার স্টাডি করব? দেখো এখানে সুন্দর করে লেখা আছে এখানে ইকো। ঠিক আছে, তাহলে স্যার বিজ্ঞানের যে বিশেষ শাখা যেখানে আমরা জীব এবং কি বলো তার চারপাশের ভৌত এবং জৈব পরিবেশের যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে স্টাডি করব, তাকে আমরা কি বলবো? ইকোলজি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে স্যার ইকোলজি কি জিনিস? যেখানে জীব থাকবে, তার চারপাশে বিভিন্ন পরিবেশ থাকবে, তা সেটা নিয়ে পুরোপুরি যে স্টাডিটা তাকে আমরা কি বলবো? ইকোলজি। একটু বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমি একটু আগে বললাম, এই ক্লাসটা যখন শুরু করলাম প্রথমে যে ইকোলজি যখন শব্দটা বললাম, যে স্যার এই যে ইকোলজি শব্দটা দুটো ভাগে ভাগ আছে না, ইকুয়াল লজি, হ্যাঁ কি না? স্যার কেউ একজন প্রথম তো দিয়েছে স্যার শব্দটা। আমি কথাটা বোঝাতে পারলাম? প্রথম যে বিজ্ঞানী শব্দটা দিয়েছিলেন তার নাম হচ্ছে আর্নেস্ট হেকেল। কি বললাম? ভেরি 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 ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রথম কথা, ইকোলজি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এই যে পার্সনটা আর্নেস্ট হেকেল, এই নাম ইনকমপ্লিট মানে এই চ্যাপ্টারটা ইনকমপ্লিট হবে যদি আমরা এর নাম না পড়ি। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো সালটা খুবই ইম্পর্টেন্ট। সালটা কত? 1866। মানে এই সালে প্রথম, ঠিক আছে, যিনি এই যে জার্মান একজন বিজ্ঞানী নাম হচ্ছে আর্নেস্ট হেকেল, তিনি এই শব্দটা কি করে? প্রবর্তন করেন। আমি কথাটা বোঝাতে পারলাম? আচ্ছা, স্যার এই যে শব্দটা আমরা ইকোলজি বলছি, যেটা দুটো ভাগে ভাগ আছে, যেটা, হ্যাঁ, ইকো শব্দটা কি থেকে এসছে স্যার? দেখো ওইকস। কি থেকে এসছে? ওইকস শব্দের অর্থ দেখো কি আছে? হোম বা কি বাড়ি। আমরা বাড়ি বলতে পারি বা বাসস্থান বলতে পারি, পারি কি পারি না? আচ্ছা স্যার, তারপরে কি আছে? লোগস থেকে কি এসছে বলো তো? এই যে লজি, বা যাকে আমরা কি বলি? স্টাডি। বুঝতে পেরেছো? তার মানে আমরা আমরা কি পড়বো বলো তো? কোনো একটা বাসস্থানের কি পড়বো? স্টাডি, তাই না? তাহলে বোঝা গেল। তাহলে বলো তো ইকোলজি শব্দটা, ইকো শব্দ কি থেকে এসছে? ঠিক আছে, আর আর লজি শব্দটা কোথা থেকে এসছে বলো? আর এই ইকোলজি শব্দটা প্রথম কে দিয়েছিল?
সালটা একবার বলে দাও। ক্লিয়ার একদম। আচ্ছা, এরপরে চলে আসি আমরা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো কি আছে, দেখো এখানে কয়জন পার্সন দেখতে পাচ্ছ? তিনজন। ঠিক, প্রথমেই দেখো, এই যে দেখো এর নাম কি? আর্নেস্ট হেকেল। তো আর্নেস্ট হেকেল ইনি হচ্ছে একজন, এক্ষুনি বললাম, বললাম না? হ্যাঁ, এক্ষুনি বললাম। ইনি ইনি কি বলেন তো, কোথাকার? জার্মানের একজন বিজ্ঞানী। কোথাকার? আর শব্দ কোনটা দিয়েছিল ফার্স্ট বললাম? বলো বলো। ইকোলজি। এসে ওই কস থেকে, কিন্তু শব্দটা কি বললাম? ইকোলজি। ঠিক। আচ্ছা, এবার কথা হলো, ইনি ইকোলজি নিয়ে অনেক কাজ করেছিলেন, অনেক কাজ, পরিবেশ নিয়ে প্রচুর কাজ করেছিল, যার জন্য ইনার গুরুত্ব অনেক। তার জন্য ইনাকে বলা হয়, দেখো কি বলা হয়, বাস্তুবিদ্যার জনক বা ফাদার অফ ইকোলজি। আমি কথাটা বোঝাতে পারলাম? পারলাম। আচ্ছা, একজনের নাম বলবো, ডারউইনের নাম শুনেছো? শুনেছো? তোমরা যখন 9-10-এ একটা চ্যাপ্টার আছে, উম, আম, অভিযোজন, অভিব্যক্তি, নাম শুনেছো? সেখানে কিন্তু একজন বিজ্ঞানীর নাম পাবা, তার নাম কি বলতো? ডারউইন। তো এই যে দেখো, আর্নেস্ট হেকেল ডারউইনের বিবর্তন তত্ত্বেরও কি বলতো একজন সমর্থক ছিলেন। বুঝতে পারলে? আরেকটা পয়েন্ট মনে রাখবে এখান থেকে, সেই পয়েন্টটা হলো, এই যে দেখো একটা বুক, কি জেনারেল মরফোলজি ডার অর্গানিজমেন, যে একটা বই আছে, এই বইটা কে লিখেছিল? আর্নেস্ট হেকেল। এবং এই বইয়ের মধ্যেই প্রথম এই শব্দটা কি পাওয়া যায় বলো তো? পাওয়া যায়। শব্দটা কি? ইকোলজি। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে চলে আসে, দেখো আরেকজন বিজ্ঞানী আছে, নাম কি আছে দেখো, কি ইউজিন পি ওডাম। কি নাম বললাম? ওডাম। আচ্ছা, ওডামকে, ইনাকে বলা হয় আধুনিক, বুঝবে কিন্তু, আধুনিক ওই বাস্তুবিদ্যার জনক বলা হয়। কি বলা হয়? বা ফাদার অফ মডার্ন ইকোলজি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ফাদার অফ ইকোলজি কি হবে? আর ফাদার অফ মডার্ন ইকোলজি? ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার পরীক্ষায় না কনফিউশন চলে আসে মাঝে মাঝে, যে আগে কে হবে। এর পরীক্ষায় দুটো অপশনের মধ্যে কনফিউশন, হেকেল না ওডাম। দেখো, নাম আরেকবার বলছি, দেখো এই এই শব্দটা থাকবেই, কিন্তু ওডাম এটা থাকবেই, হেকেল। আচ্ছা, তোমরা একটা কথা বলো, জিজ্ঞাসা করছি আমি, হ্যাঁ, আগে এইচ আসে না ও আসে? ইংরেজির লেটারে কে আসে? তাহলে এবার নিজেরা বলো, আগে কে? হেকেল, পরে কে হবে? তাহলে স্যার আর আমরা ভুলবো না এটা। তাহলে আগে ফাদার অফ ইকোলজি, তারপর ফাদার অফ, ব্যাস ক্লিয়ার। এবার চলে আসি, দেখো ইনার একটা বই আছে, ইম্পর্টেন্ট বই। আচ্ছা, ইনি কিন্তু আমেরিকান বিজ্ঞানী একজন, হ্যাঁ। আর বইটার নাম দেখবে, নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইকোলজি। এই বইটার মধ্যে তিনি অনেক কিছু লিখেছিলেন, এবং ইকোলজির যে কার্যকরী একক, ফাংশনাল ইউনিট হিসেবে তিনি কি করেছিলেন, এই বইতে ব্যাখ্যা করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, পরে চলে আসি আরেকজন পার্সনের নাম, তার নাম হচ্ছে আমাদের ভারতীয়। ঠিক আছে, ভারতীয়, দেখো নামটা শুনেও মনে হচ্ছে ভারতীয়। নাম কি বলা? নাম হচ্ছে রামদেও মিশ্র। কি বললাম? ইনাকে বলা হয় ভারতের বাস্তুবিদ্যার জনক। কি বলা হয়? মানে দেখো, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি। আমি বোঝাতে পারলাম? মানে আমাদের ভারতবর্ষে, আমরা আমাদের স্বাধীনতার পরে যদি বলো, আমাদের তেমন কোনো পরিবেশ রিলেটেড কোনো, না কোনো সংগঠন ছিল, না কোনো বোর্ড ছিল, কিছুই ছিল না। ইনি প্রথম একজন ব্যক্তি বা বিজ্ঞানী বলতে পারো। ঠিক আছে, ইনি প্রথম, দেখো শিক্ষা বিভাগে, দেখো শিক্ষা বিভাগে বা গবেষণার ভিত্তি ব্যাপারটা কি হয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বাস্তুবিদ্যার স্কুল প্রতিষ্ঠা করে, মানে বাস্তুবিদ্যার একটা সেপারেট স্কুল প্রতিষ্ঠা করে। এবং আগে দেখবে, মানে এই যে রামদেব মিশ্র যিনি, যে বিজ্ঞানীর কথা বলছি আমি, সেই সময়কার কথা, কলেজে যদি বলো কোনো রকম ডিপার্টমেন্ট ছিল না। কোন ডিপার্টমেন্ট ছিল না বলো? বাস্তুবিদ্যার উপর। ঠিক আছে, তো উনি কি করেছিলেন দেখো, এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়েও কি করলো, যে না আমাদের একটা ডিপার্টমেন্ট বানাতে হবে, কার উপরে? পরিবেশের উপরে। কারণ পরিবেশ নিয়ে আমাদের সচেতন না হলে কি হবে, আমরা পরিবেশকে নষ্ট করে দেবো, আমরা ঠিক মতো কি করতে পারবো না বলো? আমরা আমরা আলটিমেটলি কি হবে, আমাদের আমাদের ভারতবর্ষের বিভিন্ন পরিবেশ যদি আমরা ধ্বংস করে দিই, আমরা পরিবেশটি যদি ঠিক না রাখি, তাহলে কি হবে বলো? আমরা কিভাবে বাঁচবো বলো? প্রত্যেকটা যে জীব কি করে বাঁচবে, তাই না? বুঝতে পারছো? তাহলে বলো, এনার গুরুত্ব আছে কি নেই? প্রচুর গুরুত্ব আছে। এর জন্য এনাকে আমরা কি বলছি বলো? ভারতের বাস্তুবিদ্যার জনক বলা হয়। আমি কথাটা বোঝাতে পারলাম? তাহলে আমি তিনটে পার্সনের নাম বললাম, মনে থাকবে? কে কে একবার বলে দাও সবাই। ক্লিয়ার একদম? আচ্ছা, চলে আসি আমরা নেক্সট। দেখো
এবার আমি একটু আগে একটা কথা বললাম যে পরিবেশের ওপর কোনো একটা বোর্ড বা কোনো একটা অর্গানাইজেশন কিছু একটা, আমি ছোট্ট একটা নাম বলছি, এখানে দেখো কি আছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বুঝবে? এই যে যেটা আমি বললাম মিনিস্ট্রি, একটা দপ্তর সেপারেট দপ্তর তৈরি হয়েছে। স্যার এটা কবে তৈরি হয়েছে বলো? 2014 সালে। বুঝবে? কিন্তু স্যার একদম লাফ মেরে এটা তৈরি হয়ে গেল হঠাৎ করে 14 সালে, এতদিন নেই 14 সালে তৈরি হয়ে গেছে, একদম না। এর আগে দেখো সালটায় চলে আসো, কত আছে 1900। এর নাম ছিল, দেখো এর নামটা কিন্তু আলাদা ছিল আগে। স্যার কি ছিল দেখো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। চলো চলে আসি স্যার এর আগে কি স্যার দেখো কি আছে, 1900 বলো, সালটা বলো আগে। দেখো, ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। বুঝতে পারলে? আর এই যে বোর্ডটা গঠিত হয়েছে না, এই বোর্ড গঠনের ক্ষেত্রেও ওই যে একজন ভারতীয়, নাম কি বললাম, ইনার কিন্তু অনেক ভূমিকাও আছে। আমি বোঝাতে পারলাম বলো? তাহলে এরপরে এই যে দেখো, এই যে 1972 সাল, এই সময় আরেকটা জিনিস মনে রাখবে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল কে বলো তো? বলো তো? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এই সময় কে ছিল বলো তো? রাজীব গান্ধী। এই সময় 2014 কে বলো তো? বলে আমরা জানি, এখনো আছে কে? মোদি। আচ্ছা, এবার কথা হলো, এই দেখো এই নামটা পড়ো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট আছে না? একটু একটু এদিকে তাকাও, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট আছে না? কি অ্যাড হয়েছে? পরীক্ষায় এটাও আসে কিন্তু, এটা আসে কিন্তু, এই যে ক্লাইমেট চেঞ্জ শব্দটা কবে অ্যাড হয়েছে বলো? একদম। এবং মনে রাখবে এই যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই ডিপার্টমেন্টে বর্তমানে মন্ত্রী আছে, মনে রেখো দেখো, ভূপেন্দ্র যাদব। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম বলো? ক্লিয়ার এতটুকুটা? চলে আসি আমরা, তারপরে আমরা পড়বো। হুম। আচ্ছা, এবার আমরা পড়বো কি মেনলি, এই যে আমাদের যে পরিবেশ আছে, পরিবেশের একটা মূল স্ট্রাকচার যদি বলি, আমরা পরিবেশের যদি কথা বলি, মেন দুটো ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে বলো? দুটো ভাগে। এক 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 হচ্ছে দেখো জৈব, যাকে আমরা কি বলি বলো? বায়োটিক। ঠিক আছে, কি বললাম? বায়োটিক। আর একটা দেখো অজৈব, যাকে আমরা কি বলে থাকি বলো? অ্যাবায়োটিক। বুঝাতে পারলাম? স্যার কি জিনিস? স্যার বায়োটিক কি জিনিস? বায়োটিক বলতে দেখো পরিবেশের সমস্ত সজীব উপাদান। কি উপাদান? মানে কি স্যার? যার মধ্যে জীবন আছে, হ্যাঁ কি না? এবার চলে আসে স্যার, তাহলে এটা কি উল্টোটা? উল্টোটা কি স্যার? দেখো, পরিবেশের সমস্ত নির্জীব ভৌত ও রাসায়নিক উপাদান। তাহলে বুঝতে পেরেছো, আমরা পরিবেশের যে উপাদান, একে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। এক হচ্ছে জৈব বায়োটিক, আর একটা অজৈব অ্যাবায়োটিক। আমি বোঝাতে পারলাম? চলে আসি আমরা, এই দুটোকে আমরা খুব ভালো করে আমরা পড়বো এবার। ঠিক, কোনটাকে? এক হচ্ছে বায়োটিক, আর একটা কি বলো? দেখো, প্রথমে যদি আমরা চলে আসি, দেখো জৈব উপাদান বা বায়োটিকের মধ্যে কারা কারা পড়ছে দেখো, যাদের মধ্যে জীবন আছে। যাদের মধ্যে স্যার জীবন কাদের মধ্যে আছে? প্রথমে কি আছে বলো? উদ্ভিদ এবং প্রাণী। দেখো উদ্ভিদকে না আমরা ফ্লোরা বলে থাকি, কি বলে থাকি? আর একে প্রাণীকে ফনা। মনে রেখো কিন্তু, এই শব্দ দুটো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তাহলে কি বললাম বলো? ফ্লোরা অ্যান্ড ফোনা। ফোনা এইভাবে মনে রাখবে, সাপ ফনা ধরে মানে প্রাণী, আর তুমি ফনা প্রাণী মনে রাখলে মানে অপরটা কি হবে? উদ্ভিদ। ফ্লোরা ফ্লাওয়ার, এভাবে মনে রাখো। আমি বোঝাতে পারলাম তো? দেখো পরীক্ষায় না ছোট ছোট শব্দ কি পয়েন্ট মনে রাখলে তুমি অনেকটা কি করতে পারবে, মানে সুবিধা হবে পরীক্ষা হলে। ঠিক, আচ্ছা, বুঝতে পারলে? তাহলে তারপরে চলে আসো, দেখো মানুষ, আমাদের জীবন আছে তো? স্যার কেমন কথা বলছেন, হ্যাঁ? আচ্ছা, নেক্সট চলে আসে দেখো বিভিন্ন অণুজীব, যেমন ব্যাকটেরিয়া বলো, ছত্রাক বলো, এই যে মাইক্রোবসগুলো, এরা কার মধ্যে পড়বে বলো তো? বায়োটিক। কার মধ্যে পড়বে? বায়োটিক। ক্লিয়ার হলো? এরপরে চলে আসে দেখো অজৈব উপাদান, যাকে আমরা কি বলে থাকি বলো? আবায়োটিক। স্যার আবায়োটিক কি জিনিস? বলছে দেখো না এখানে ভৌত উপাদান কি আছে? ভৌত। স্যার ভৌত উপাদানের মধ্যে সূর্যের আলো। আচ্ছা, সূর্যের আলোর জীবন আছে? মানে আমরা ছোট থেকে বড় হই, সূর্যের আলো দিন দিন বড় হচ্ছে, এরকম কিছু? আচ্ছা, জল, বায়ু, বুঝতে পারছো? তাহলে এরা কি হবে বলো? জল, বায়ু, মাটি, তাপমাত্রা, এরা সবাই কি বলো? ভৌত উপাদান। কিন্তু একটা কথা বলো তো, এই উপাদান ছাড়া পরিবেশ টিকে থাকবে? তাপ ছাড়া থাকবে?
সূর্য ছাড়া, বায়ু ছাড়া, জল ছাড়া। বুঝতে পারছো তো কত গুরুত্বপূর্ণ না? তাহলে স্যার আমরা কি বুঝতে পারলাম, যে যাদের জীব আছে বা প্রাণী আছে তাদের যেমন গুরুত্বপূর্ণ, এবং এদের দেখো এদের কি নেই বলো, মানে যে প্রাণ নেই কিন্তু এদেরও গুরুত্ব অনেক। এরা আছে বলে এদের প্রাণ, বলো হ্যাঁ কি না, বলতে পারে কি পারে না। চলে আসি নেক্সট, দেখো রাসায়নিক উপাদান স্যার কি, প্রোটিন, আর কি আছে লিপিড, আর কি আছে খনিজ পদার্থ, ঠিক আছে, আর কি আছে বলো লবণ। স্যার প্রোটিন লিপিড দেখো এই সব জিনিসও কিন্তু আমাদের কি বলতো প্রয়োজন, ঠিক, বুঝতে পারছো? দেখো এই যে এগুলো রাসায়নিক উপাদান বলছে না, স্যার কেন রাসায়নিক উপাদান বলছে? আমি ছোট্ট যদি একটা কথা বলি, দেখো প্রোটিন তৈরি হতে গেলে যেমন কার্বন লাগে, হাইড্রোজেন লাগে, অক্সিজেন লাগে, নাইট্রোজেন লাগে। বুঝতে পারছো কি কি বললাম বলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। স্যার আমাদের লিপিড বা ফ্যাট তৈরি হবে কি লাগবে, কার্বন লাগে, হাইড্রোজেন লাগে, অক্সিজেন লাগে, বুঝবে কিন্তু। তাহলে এগুলো তো রাসায়নিক উপাদান, বলো আর কথা বুঝতে পারছো, পারছো কি পারছো না? তাহলে স্যার এইসব ছাড়া তো হবে না তৈরি। যেমন আমি তোমাদের একটা কথা বলি, দেখবে প্রোটিন, প্রোটিন আমাদের বডিতে প্রোটিন খুবই প্রয়োজন। যদি আমরা প্রোটিন ঠিকঠাক না নিই আমাদের স্কিন কুঁচকে যাবে, মাংসপেশি লুজ হয়ে যাবে, হাড় থেকে মাংস ছাড়তে শুরু করবে। বুঝতে পারছো তো? হ্যাঁ, তো এগুলো কি আমাদের বডিতে প্রয়োজন কি প্রয়োজন নয় বলো? অবশ্যই প্রয়োজন। স্যার লবণ, লবণও প্রয়োজন, তাই না? হ্যাঁ কি না বলো? চলো নেক্সট চলে আসি আমরা। তারপর দেখো, তারপর আমরা পড়বে এই যে বাস্তুতন্ত্র তো আমরা পড়লাম, ইকোলজি। আমরা আরো একটা শব্দ পড়বো, স্যার কি শব্দ? শব্দটা হচ্ছে দেখো ইকোসিস্টেম। বললাম কিছু, বললাম শব্দটা বলো ইকো, আরেকবার বলো স্যার কি জিনিস, তাই না? দেখো ইকোসিস্টেমের যদি কথা বলি, ইকোসিস্টেম হচ্ছে দুটো পার্টের একটা কম্পাইল একটা পার্ট বলতে পারো। যে 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 হচ্ছে কি করছে বলো তো, এই যে জৈব উপাদান আর এই যে অজৈব উপাদানকে কি করছে বলো তো, মানে মার্চ করছে, একদম ঠিক, দুটোকে মার্চ করছে যে। বুঝতে পারছো? আমি বুঝাতে পারলাম? তাহলে তাহলে দেখো কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায়, জৈব উপাদান আর একটা কি বলতো ওই অঞ্চলের ওই যে অজীব যারা আছে, ভৌত পরিবেশের অজৈব উপাদানের মধ্যে যে একটা পারস্পরিক যে সম্পর্ক, এটাকে আমরা কি বলবো বলো তো, আমরা এই যে সেই আমাদের ইকোসিস্টেমের মধ্যে পড়ছে, তাই না বলো? হ্যাঁ কি না বলো? এবার এই যে ইকোসিস্টেম, আচ্ছা একটু আগে একটা পড়ালাম তোমাদের, একটা কোয়েশ্চেন করি তো, করছি। ইকোলজি শব্দটা কে দিয়েছে? আর্নেস্ট। এবার ইকোসিস্টেম শব্দটা কে দিয়েছে? একদম, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবে। সাল হচ্ছে 1935 সাল, বিজ্ঞানী নাম কি বলো, আর্থার টান্সলে, এইটুকুটা মনে রাখলেও চলবে, ঠিক আছে? প্রথম ইকোসিস্টেম শব্দটা কি করে বলো তো ব্যবহার করে, মাথায় থাকবে তো? থাকবে কি থাকবে না? তাহলে কি বললাম বলো, ইকোসিস্টেম কে দিয়েছিল বললাম, ক্লিয়ার একদম? আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি কি হবে, মনে থাকবে? আচ্ছা, চলে আসি আমরা তাহলে। তারপরে দেখো, তারপরে যদি দেখি, আমি এক্ষুনি বললাম যে টপিকটা বায়োটিক আর অ্যাবায়োটিক, তোমরা ছবি দেখো, একটু সুন্দর করে ছবি দেখবে। দেখো বায়োটিক মানে বলেই দিলাম জীব। স্যার জীবের মধ্যে কারা কারা পড়ছে দেখো এখানে, দেখো প্রডিউসার, প্রডিউসার কারা বলো তো, উৎপাদক কারা, কারা বলো, উদ্ভিদ গাছ, এরা কি করে, এরা উৎপন্ন করে, তাই না? আচ্ছা স্যার কনজিউমার, যত সব কনজিউমার আছে, স্যার কনজিউমার কারা? স্যার কনজিউমার কারা, যারা উৎপাদকের ওপর নির্ভরশীল। বোঝো, উৎপাদক মানে উৎপাদন, ভাবো উৎপাদিত হচ্ছে। আর আর কনজিউমার কারা বলো তো, কি, যারা গ্রহণ করছে। বুঝতে পারছো? আর একটা আছে দেখো, কি আছে বলো তো, ডিকম্পোস্টার, বিয়োজক। বিয়োজকের মধ্যে কারা পড়ে, ব্যাকটেরিয়া, ছত্রাক, কেঁচো, এরা পড়ে। বুঝতে পারছো তো? এবার চলে আসো, দেখো জড় পদার্থের মধ্যে তো আমরা বললাম একটু আগে, দেখো সূর্যের আলো, বায়ু, জল, মাটি, খনিজ পদার্থ, তাপমাত্রা, আমাদের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, বলো হ্যাঁ কি না? এবং ইভেন এটাও বললাম, এই সব যদি জড় উপাদান না থাকে তাহলে এই জীবেরই কোনো অস্তিত্ব থাকবে না, বলো হ্যাঁ কি না? একদম ঠিক। তো মনে রাখবে, এই জীব আর জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক যে নির্ভরতা এবং সম্পর্ক, এর ফলে ভারসাম্য একটা কি হয় বলতো, ইকোসিস্টেম তৈরি হয় বা পরিবেশ তৈরি হয়, বলো হ্যাঁ কি না? দেখো আমাদের ইকোসিস্টেম এমন একটা স্ট্রাকচার না, তুমি মাঝখান থেকে একজনকে যদি উঠিয়ে নাও না, প্রভাব পড়ে, ঠিক আছে? চলে আসি আমরা নেক্সট পড়বো। তারপরে দেখো কি আছে বলো,
যে বাস্তুতন্ত্রের প্রকারভেদ, যে বাস্তুতন্ত্র স্যার কয় প্রকার, তাই না? মেইনলি দুই প্রকার। কয় প্রকার মেইনলি? কি স্যার? এক হচ্ছে, দেখো এই ছবিটা দেখো না, ছবি দেখে কি মনে হয় এটা নেচার, কেউ বানিয়ে এসছে? আমরা কি গাছ লাগিয়ে এসছি ওখানে বলো? আমরা পাথর রেখে এসছি ওখানে গিয়ে? একদম না। এবার পাশেরটা যদি দেখো, কি দেখে কি মনে হচ্ছে? একটা জমি না, মানে ফসল ফসল লাগানো হয়েছে না, চাষ চাষ করা জমি না বলো? হ্যাঁ কি না? তা নিশ্চয়ই এটা আমাদের মানুষের দ্বারা তৈরি। বুঝবে কিন্তু, যেটা মানুষের দ্বারা তৈরি সেটাই কি হবে বলো? কি হবে বলো তো? কৃত্রিম বা মানব সৃষ্ট, আর্টিফিশিয়াল বলা হয়, বলো হ্যাঁ কি না? তাই না? আচ্ছা, আর স্যার যেটা ন্যাচারালি হয়েছে, দেখো এরকম পরিবেশ নিশ্চয়ই ন্যাচারালি হয়, তো এটাকে আমরা কি বলি বলো তো? প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা ন্যাচারাল ইকোসিস্টেম। বলো, বুঝতে পেরেছো? এখানে বোঝানোর তেমন কিছুই নেই যে বন, নদী, সমুদ্র, মরুভূমি এগুলো সব কি বলো? ন্যাচারাল। আর এই যে দেখো আরেকটা ছবি দেওয়া আছে, এটা কিসের ছবি? হ্যাঁ, এটা কি হবে বলো? একদম। কেউ দেখবে এখন ছাদে দেখবে বিভিন্ন ফুলের গাছ লাগাচ্ছে, বাগান বানাচ্ছে, বা বাড়ির সামনে ছোট একটা জায়গা আছে ওখানে সবজি চাষ করছে। ঠিক আছে, সেটাকে কি বলবে তোমরা? কৃত্রিম, আর্টিফিশিয়াল। বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম বলো? দুই ভাগে। এবার চলে আসি, দেখো এই যে বাস্তুতন্ত্র, হুম, বাস্তুতন্ত্রের যে গাঠনিক যে জৈব উপাদানের যদি আমরা কথা বলি, দেখো মেনলি তিন ভাগ আছে। কয় ভাগ আছে বলো? কি কি স্যার? একদম প্রথমে যে আছে দেখো, তার হচ্ছে নাম হচ্ছে উৎপাদক। কি বললাম? উৎপাদক। স্যার উৎপাদকের মধ্যে দেখো, উৎপাদককে আমরা প্রডিউসার বা কি বলি আমরা? অটোট্রফস। স্যার অটোট্রফস কি জিনিস? মন দিয়ে শুনবে। অটোট্রফস হচ্ছে, একদম ঠিক, অটোট্রফস হচ্ছে সেই সব জিনিস যেটা কি বলতো, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে। এবার তোমরা বলে স্যার আমরা তো নিজেরাই রান্না করে আসি। দেখো সেটাকে কুকিং বলি আমরা। কি বলি বলো? কুক। ওটা আলাদা কিন্তু, তাই না? আর এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করে মানে কি বলতো? এরা নিজেরাই তৈরি করে, কারোর ওপর ডিপেন্ড বলতে অন্য কোনো জীবের ওপর ডিপেন্ড থাকে না। বুঝবে কিন্তু কথাটা? হ্যাঁ, ডিপেন্ড থাকতে হয় এমন নয়, ডিপেন্ড থাকতে হয় না। কিসের ওপর ডিপেন্ড থাকে? সূর্যের আলো, আর কি স্যার? জল লাগবে। বুঝতে পারছো তো? ওদের ক্লোরোফিল লাগবে, তাই না? ওর বডিতেই আছে সেটা। হ্যাঁ কি না বলো? তাহলে স্যার অটোট্রফ কারা বলো? যারা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে। আমি বলো বোঝাতে পেরেছি? এরপরে চলে আসো খাদক কারা স্যার? খাদক স্যার এরা হেটারোট্রফ হয়। কি হয় বলো? হেটারো। হেটারো মানে কি বলো তো? হেটারো মানে কি? যারা অটোট্রপের ওপর নির্ভরশীল। দেখো স্যার ব্যাপারটা কি, এবার তোমরা বলতে পারো স্যার আমরা 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 ঘাস খাই না, মানে আমরা সবজি খাই না, আমরা পাতা টাতা খাই না স্যার, আমরা সব সময় কি বলো তো মাংস খাই। এবার বলো মাংস খেয়ে তুমি কদিন বাঁচবে? প্রথম কথা। এবার দ্বিতীয় কথা, মাংস খেয়ে যে তুমি এনার্জি পাচ্ছ, বলো স্যার আমরা 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 ছাগল খাই, আমরা পাঠা খাই, মাছ খাই শুধু। বললে আমার ছোট্ট একটা কোয়েশ্চেন, ছাগল কি খায়? ছাগল এনার্জি পেলো কোথার থেকে? তো তুমি পাচ্ছ কোথার থেকে? সেই ঘাসের থেকেই। আমি কথাটা বোঝাতে পারলাম তো? তো তুমি যতই বলো আমি ঘাস খাই না, তুমি যা খাচ্ছ সে ঘাস খেয়ে এসছে তোমার কাছে। আমি বোঝাতে পারলাম? তাহলে দেখো যারা যারা কাদের ওপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বলো? অটোট্রপের ওপর ডিপেন্ড, তাদের আমরা কি বলবো? হেটারোট্রপস, মানে হেটারোট্রপস। বুঝতে পারছো ব্যাপারটা? আমি বুঝাতে পারলাম কি পারলাম না? এবার দেখো, খাদ্যের জন্য উৎপাদকের ওপর এরা কি হয় বলো? নির্ভরশীল হয়। ক্লিয়ার? এবার দেখো আর একটা স্টেপ পড়বো আমরা, সেটা হচ্ছে দেখো বিয়োজক। স্যার বিয়োজক কারা? বিয়োজক কারা? দেখো একটা কথা তোমরা মনে রাখবে বা শুনতে পাবে, অনেক গান বেরিয়েছে, ঠিক আছে, বা অনেক প্রবাদ আছে, জন্মালে মরিতে হবে, অমরকে কথা কবে, তাই না? হ্যাঁ কি না বলো? মাটির দেহ মাটি হবে, পুড়ে রবে ছাই। অনেক গান আছে, বলো আছে কি নেই? স্যার ব্যাপারটা কি, লজিকটা কি? আজকে ধরো কেউ কোনো জীব মরে গেল, মাটিতে পড়ে থাকলো, একদিন দেখবা, তারপর দিন দেখবো ওর বডি আস্তে আস্তে গলতে শুরু করছে, পচতে শুরু করছে। বলো হ্যাঁ কি না? ঠিক তো? স্যার কি এটাকে কি বলি আমরা? এই যে গলে যাওয়া, এই যে পচে যাওয়া, কেউ তো হেল্প করছে এই কাজটা করতেও। কে স্যার? এই যে বিয়োজক, ডিকম্পোজার। এখানে বিভিন্ন রকম ছত্রাক, বিভিন্ন জীবাণু, বিভিন্ন ব্যাকটেরিয়া, এটা কি করছে বলো তো? বলো, পচাচ্ছে, বডিকে পচিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? একটা জিনিস মনে রাখবে, আমরা না নেচার থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না, কিচ্ছু না। বুঝতে পারছো? মানে এরকম ব্যাপারটা,
আমরা ভাবি হয়তো যে আমাদের নেচার থেকে আমরা ফ্রিতে পাচ্ছি। তো ফ্রিতে পৃথিবীতে কিছুই হয় না, তোমরা জানো আশা করি। কিরকম, যদি আমি একটা এক্সাম্পল বলি, দেখো তোমরা ট্রাই করবে, হ্যাঁ। এই যে আমি অক্সিজেন নিচ্ছি, নিলাম, তুমি কার্বন ডাইঅক্সাইড ছাড়বা না, তোমাকে অক্সিজেন দেবে? ট্রাই করো, করো, ট্রাই করো, পারবা বলো? আমি কথাটা বোঝাতে পারছি? তো আমরা যদি বলি আমাদের এই দেখো আমরা অক্সিজেন ফ্রিতে পাচ্ছি। কি করে ফ্রিতে পাচ্ছ তুমি? তুমি কার্বন ডাইঅক্সাইড দিচ্ছ, তাই তুমি অক্সিজেন পাচ্ছ। বুঝতে পেরেছো? এর জন্য মনে রাখবে আমরা কিচ্ছু নিতে পারবো না, যা নিচ্ছি ইঞ্চিতে ইঞ্চিতে সব নিয়ে নেবে, একদম ফেরত নেবে। কোনো নর্মালি ভাবো, আমরা প্রত্যেকদিন যা খাই আমরা সব ফেরত দিয়ে দিই, তাই না? আমরা দিনের দিনে নিতে পারি না, হয়তো পড়েই থাকলো সব, তাই না? চলো এবার দেখো কি আছে। উৎপাদক, আমি যেটা বলছিলাম একটু আগে, তো আরেকটু একটু ভালো মতো জানো। এই যে উৎপাদক যারা খাবার যে তৈরি করে বললাম, খাবার তৈরি করে, একটা প্রক্রিয়া আছে, একটা প্রসেস আছে, জানো? সেই প্রসেসটার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। জানো আশা করি। দেখো পরীক্ষায় কোয়েশ্চেন চলে আসে, একটু জেনে নাও যে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, হ্যাঁ, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি লাগে বলো তো? সূর্যের আলো। কি লাগে? সূর্যের আলো। এই সূর্যের আবার খুব হিংসা হয়, একে যদি একটু না হাসাও, হ্যাঁ, একটু হাসিয়ে দাও, হাসছে, ওকে, এবারে এবারে ও স্যাটিসফাইড না, আমি হাসবো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, তো সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি হয় বলতো? কি বলতো? নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। কথাটা বুঝবে কিন্তু। এইবার একটা পয়েন্ট চলে আসবে, স্যার গাছ পারছে খাবার তৈরি করতে, আমরা পারছি না কেন? আমরা কি সূর্যের আলো পাই না স্যার? হ্যাঁ পাই, পাই না? আমরা বেশি পাই। আমাদের যেখানে বেশি সূর্যের আলো আমরা দৌড়ে গিয়ে সেখানে চলে যেতে পারবো, বলো হ্যাঁ কি না? সেটা উদ্ভিদরা কিন্তু পারে না। তাহলে আমাদের কি কমে আছে, আমরা পারছি না, তাই না? চলো বলছি। তাহলে স্যার এরা আর কি লাগে স্যার? আর মন দিয়ে শুনবে, এই যে দেখো উদ্ভিদ, এই যে দেখো রুটস দেখতে পাচ্ছ, হুম, এই রুটস দিয়ে কি নেয় বলো তো? জল নেয়। কি নেয়? জল। জল শোষণ করে। এবার তোমরা বলবে স্যার জল তো আমরাও খাই, আমাদের জলের অ্যাভেলেবিলিটি বেশি, বলো হ্যাঁ কি না? আমরা দরকার হলে ট্যাঙ্কি ট্যাঙ্কি জল খেতে পারবো যদি চাই, বলো হ্যাঁ কি না? উদ্ভিদ অত পায় না কিন্তু, হ্যাঁ কি না? তাহলে স্যার কার্বন ডাইঅক্সাইড, এবার দেখো আবার, তাহলে সূর্যের আলো আমরা পাই, পাই তো? জল পাই তো? আর একটা জিনিস, সেটা হচ্ছে CO2। কি বললাম? কার্বন ডাই কি পাই না আমরা? তাহলে স্যার পাই না কেমন কথা, আমরাই তো ফ্যাক্টরি, হ্যাঁ, আমরা প্রতিনিয়ত ছাড়ছি তো সেটাই, হ্যাঁ কি না বলো? ঠিক তো? তাহলে স্যার সেটাও আমাদের কাছে, তাহলে কমতি কোথায় থাকলো? কমতি থাকলো একটা জিনিসে, সেটা হচ্ছে কি বলতো? ক্লোরোফিল। কি বললাম? গাছের পাতার মধ্যে, জানো গাছের পাতা, ওদের যে কোষ আছে উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষের মধ্যে একটা না কোষীয় অঙ্গাণু আছে, তার নাম হচ্ছে প্লাস্টিড। কি বললাম? নাম কি বললাম বলো? প্লাস্টিড। এই যে প্লাস্টিডের মধ্যে একটা সবুজ প্লাস্টিড আছে, সবুজ রঙের, নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কি বললাম বলো? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা রঞ্জক থাকে, যার নাম হচ্ছে ক্লোরোফিল। কি বললাম বলো? ক্লোরোফিল, হ্যাঁ। এই ক্লোরোফিল রঞ্জক যাদের আছে, মনে রাখবে কিন্তু, ক্লোরোফিল রঞ্জক আছে বলেই প্ল্যান্ট কি করতে পারছে বলো? ও খাদ্য তৈরি করতে পারছে। যদি আমাদের থাকতো, আমরাও পারতাম, আমাদের সবার কালার গ্রিন গ্রিন হতো, তাই না? এত কসমেটিক্স লাগতো না, এত মার্কেটে চুনো পাউডার বিক্রি হতো না, সবাই সবুজ হতাম, হ্যাঁ কি না বলো? ঠিক তো? কেন? সবাই চিনতে পারতো, তখন আলাদা হতো। কেউ কেউ না না কেউ, হ্যাঁ একদম, কেউ কেউ হলুদ হলুদ সবুজ, কেউ সবুজ সবুজ, কেউ ডিপ সবুজ, কেউ নীলাভ সবুজ, তাই না? একদম ভ্যারাইটি হবে, বুঝতে পেরেছো? ভ্যারাইটি হবে। আমি এতটা বোঝাতে পেরেছি বলো? আচ্ছা এবার তাহলে দেখো, এরা খাবার তৈরি করতে পারছে, তার জন্য এরা কি হয় বলো? সবুজই। স্যার সবুজ উদ্ভিদ, গ্রিন প্ল্যান্টস। স্যার আর কে হয় স্যার? দেখো নীলাভ সবুজ শৈবাল, দেখো ব্লু গ্রিন অ্যালগি, এরা কি হয় বলো? কি হয়? এরা খাদ্য তৈরি করতে পারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার বলো? তাহলে দেখো উৎপাদক বা অটোট্রফ কারা? যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। মনে থাকবে?
দেখো গাছপালা সূর্যের আলো ব্যবহার করে কি করে খাদ্য তৈরি করে বলেই পৃথিবীর সকল প্রাণী কি আছে, বেঁচে আছে। মনে রাখবে আরেকটা জিনিস, এই যে সূর্যের আলো না, সূর্যের আলো যেটা সাদা আলো যেটা আসছে, মনে রাখবে এটা 7টা কালারের মিশ্রণ, তাই না? মানে লাল কালার আছে, নীল কালার আছে, অন্যান্য কালারও আছে। মনে রাখবে লাল কালারের আলোতে সালোক সংশ্লেষ সব থেকে বেশি ভালো হয়। কি বললাম? সব থেকে ফার্স্ট মানে বেশি হয় লাল, তারপর হচ্ছে নীল, আর সব থেকে খারাপ হয় কোনটা বলো তো? সবুজ। এই নিজের কালার না পাত্তা দিচ্ছে না। ওকে, নেক্সট চলে আসো। এবার চলে আসি আমরা খাদক। স্যার খাদক আমরা একটু আগেই তো দেখলাম, যারা যারা কার উপর ডিপেন্ড থাকে বলো, বলো? উৎপাদকের উপর ডিপেন্ড থাকে, তাই না? প্রডিউসারের উপর ডিপেন্ড থাকে। স্যার কে কে আছে দেখো, বলছে খাদকের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল এরাই কি, পরভোজী বা হেটারোট্রপ। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে দেখো প্রাথমিক খাদক। প্রাথমিক খাদক কারা? মন দিয়ে শুনবে। প্রাথমিক খাদক কারা? যেসব প্রাণীরা উদ্ভিদের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট বা উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি তৃণভোজী। বুঝতে পারছো? যাদেরকে আমরা কি বলি, হার্বিভোরাস বলি। কি বলি? স্যার এক্সাম্পল বলেন দেখো, ছাগল, গরু, হরিণ, ফড়িং, এরা সব কি, এরা তৃণভোজী। বোঝা গেল? বলো কোন দুধ এগুলো? দেখো কিছু কিছু টার্ম মনে রাখা ভালো, যেমন হার্বিভোরাস এই শব্দটা এটা একটা কমন শব্দ, হার্ব শব্দটা কমন। দেখো হার্ব মানেই কিন্তু সবুজ উদ্ভিদ টাইপের হয়, ছোট ছোট উদ্ভিদগুলো হয় না, যেমন আমি তোমার তুলসী গাছ দেখেছো, হ্যাঁ ওই গাছের ওই রকম টাইপের গাছগুলোকে আমরা হার্ব বলি, বা হ্যাঁ হার্বাল থেকে মনে রাখতে পারো একদম। বুঝতে পারছো তো? কিছু কিছু শব্দ মনে রাখতে হবে, ঠিক? আর কিছু কিছু শব্দ বাংলাতেই কঠিন। বুঝতে পারছো তো? আচ্ছা দেখো এরপর, এবার যারা, শোনো যারা, তাহলে দেখো উদ্ভিদ খেয়ে বেঁচে থাকছে কারা? এরা। এদেরকে খেয়েও আবার বেঁচে আছে কিছু দল প্রাণী। বুঝতে পারলে তো? এরা সেই ওই ওই সব প্রাণী যারা বলছে যে শের কো ঘাস খিলাতা হে, হ্যাঁ এই দেখো সেই এই শের। বুঝতে পারছো তো? বা বিভিন্ন বাঘ টাক যদি বলে, এরা কি, এরা কি খায় গো? বুঝতে পারছো? কি খায়? ছাগল খায়, কি খায়? হরিণ খায়। আমার কথা বুঝতে পারছো? তাহলে এদেরকে আমরা কি বলবো বলো? যারা প্রাথমিক খাদক খায়। দেখো প্রাথমিক খাদক খায়, প্রাথমিক কারা? যারা ঘাস খাচ্ছে। বুঝতে পারছো তো? এদেরকে আমরা কি বলবো বলো তো? মাংসাশী বা কার্নিভোরাস। বা দেখো এদেরকে আমরা দ্বিতীয় স্তরের খাদক বা সেকেন্ডারি কনজিউমার বলছি। আমার কথা বুঝতে পারছো? পারলে কি পারলে না? পেরেছো? আচ্ছা, এরপরে চলে আসি আমরা নেক্সট। দেখো নেক্সট আমরা পড়বো দেখো বিয়োজক। আমরা শব্দটা পড়লাম একটু আগে, পড়লাম কি পড়লাম না? বিয়োজক পড়লাম। আচ্ছা দেখো বিয়োজক কি বলছে, মূলত মৃতজীবী অণুজীবেরা, হ্যাঁ এদের লঘু খাদক বা মাইক্রো কনজিউমার বলা হয়। কি বলা হয় বলো? মাইক্রো কনজিউমার বলা হয়। আরেকবার বলো, কাদের বলা হয়? বিয়োজকদের। কাদের বলা হয় বলো? বিয়োজকদের। আচ্ছা, এদের কাজ কি দেখো, মৃত উদ্ভিদ ও প্রাণীর জটিল জৈব যৌগগুলো ভেঙে সরল অজৈব উপাদানে পরিণত করে এবং মাটিতে কি করে, মিশিয়ে দেয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলছি তোমাদের, হ্যাঁ দেখো, আমরা আমরা তো ডিরেক্ট নাইট্রোজেন নিতে পারি না, জানো? না জানলে জেনে নাও, বায়ুমণ্ডলে প্রচুর নাইট্রোজেন আছে। বায়ুতে কি বললাম বলো? প্রচুর নাইট্রোজেন আছে। কত আছে জানো? প্রায় 78%। কত পার্সেন্ট? কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার, না উদ্ভিদরা ভালো মতো নিতে পারে, না আমরা প্রাণীরা নিতে পারি। স্যার উদ্ভিদরা কি নিতে পারে না নাইট্রোজেন সরাসরি? কিছু কিছু প্ল্যান্ট পারে। কি বললাম? কিছু কিছু, যারা হচ্ছে কিছু মিথজীবী, কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যারা, ওরা নেয়, হ্যাঁ ওরা পারে। আর নর্মালি অন্যান্য উদ্ভিদের কথা যদি বলো, ওরা কিন্তু পারে না। তাহলে ওরা নেয় কোথার থেকে স্যার? মাটি থেকে। মাটি থেকে। দেখবে একটা কথা বলি তোমাদের, আমরা যখন জমিতে যখন চাষবাস করা হয়, নিশ্চয়ই আমরা সবাই গ্রামীণ পরিবেশের মধ্যেই বিলং করি সবাই, এটুকু জানো চাষবাস করার সময় কি করতে জমিতে সার দেওয়া হয়, দেওয়া হয়। নাম শুনবে NPK। তাহলে এন মানে কি স্যার? এই যে, বুঝতে পারছো তো? নাইট্রোজেন প্রয়োজন তো উদ্ভিদের। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি তোমাদের একটু আগে পড়ানোর সময় প্রোটিন বলে একটা শব্দ পড়ালাম, পড়িয়েছি বলা? প্রোটিন গঠন যদি দেখো, সেখানে নাইট্রোজেন আছে। কি আছে? তার মানে আমাদের বডির মধ্যে কি আছে বলো? নাইট্রোজেন আছে। আমরা যখন মরে যাব, আমাদের বডি ধরো মাটিতে পড়ে আছে, আমাদের বডির মধ্যে প্রোটিন আছে। প্রোটিন আছে না?
প্রোটিন ভেঙে কি তৈরি হবে জানো? না, সরাসরি প্রথমেই নাইট্রোজেন হয় না, ধাপে ধাপে ভাঙে। প্রোটিন ভাঙলো, ভেঙে তৈরি হলো প্রথমে অ্যামোনিয়া, তা অ্যামাইনো অ্যাসিড, নাইট্রাইট, বুঝতে পারছো? তারপর নাইট্রেট, নাইট্রেট থেকে তারপর নাইট্রোজেন। আমার কথা বুঝতে পারছো? আমি এটাই বলতে চাইছি, দেখো আমরা নাইট্রোজেন যেভাবে হোক নিয়েছিলাম, তো আমরা মরে গিয়ে কি করলাম? দিয়ে দিলাম। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, এই বিয়োজকরা কি করে বলো তো? এই বিয়োজকদের কাজ কি? বিভিন্ন এই যে দেখো, মৃত উদ্ভিদ, মৃত প্রাণীর এইসব জটিল সব যৌগগুলোকে কি বানিয়ে দেয় বলো? সরল অজৈব যৌগ মানে মাটির সাথে কি করে বলো? মিশিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? আবার সেই মাটির থেকে আবার কোনো উদ্ভিদ জন্মাবে। বুঝতে পারছো তো? সেই উদ্ভিদ আবার কোনো প্রাণী খেলো। হ্যাঁ, এইভাবে কি হবে প্রসেস বলো? চলতে থাকবে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? চলে আসি এবার আমরা তারপরে নেক্সট দেখো, এখানে আমরা পড়বো দেখো ফুড চেইন। এই যে ফুড চেইন কি জিনিস? এই যে খাবারের যে খাবার খাওয়ানোর একটা চেন আছে, কিরকম চেন? ছবিতে যদি দেখো তোমরা, দেখো এখানে প্রথমে কি দেখতে পাচ্ছ বলো? সবুজ ঘাস, যেটা উৎপাদক। এই যে ঘাসকে মেনলি দেখো কারা খায় বলো? বিভিন্ন ফড়িং, তাই না? ফড়িং খায়, যাকে আমরা কি বলছি বলো? প্রাথমিক খাদক। বলো বুঝতে পারলে? এই যে দেখতে পাচ্ছ ফড়িংকে কে খায়? ব্যাঙ। তাহলে এটা কি হবে বলো? দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙের জীব যদি দেখো, ব্যাঙের জীবের মাথায় না একটু আঠালো ধরনের একটা জিনিস থাকে, জানো? এ ফড়িং আছে, টুং করে একদম জীবটা লম্বা হয়ে যায় কিন্তু অনেকটা। হ্যাঁ, যেই ফড়িংয়ের এই যে গায়ে টাচ করে নিল, ও আর উঠতে পারবে না। বুঝতে পারছো? ছোটবেলায় এরকম করেছো, এরকম লাঠি নিয়ে এর মধ্যে আঠা নিয়ে ধরে তারপর এরকম করে কোনো ফুলের কাছে বা গাছের কাছে এরকম করে ধরে রেখেছো, আর ফড়িং উঠতে উঠতে, প্রজাপতি উঠতে উঠতে তোমার আঠের মধ্যে বসলো, আর ছুটতে পারছে না। করনি? তো সবাই এই জেনারেশনের সবাই মোবাইল নিয়েই ব্যস্ত, আর তাই না? দেখো অনেকেই করেছে, অনেকে করেনি। তো কি হতো বলো তো? আগে যখন ফোন ছিল না, না তখন কিন্তু এগুলো খুব হতো। নানা রকম খেলাধুলা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি চলতো, তাই না? এবার দেখো, তাহলে ফড়িংকে কে খায়? ব্যাংকে কে খায়? বাজ পাখি। কে খায়? এই দেখো, বাজ পাখি। তাহলে এই যে আমি তোমাদের যে চেনটা বললাম, দেখো প্রথমে কি বললাম বলো? বলো বলো, সবুজ ঘাস। ঘাসকে কে খেলো বলো? ফড়িংকে কে খেলো বলো? ব্যাংকে কে খেলো? তাহলে স্যার এই যে সিরিজটা, এই যে সিকোয়েন্সটা একটা পরপর পরপর চলছে না স্যার? পরপর পরপর জিনিসটাকে আমরা চেন বলি। বুঝতে পারলে না? এই যে গলার চেন না, চেন বানায় কি করে দেবো? পরপর 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 মিলে মিলেই তো বানায়। বুঝতে পারলে না? ফুলের মালা দিয়ে কি মানে চেন বানালা, পরপর পরপর ফুল সাজিয়েই তো চেন হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে সিকোয়েন্সটা, এই যে বাজ পাখি, এ সর্বোচ্চ খাদক তো। তো সর্বোচ্চ হলে কি হবে? তুমি তো মরবে। মরে গিয়ে মৃত্যুর পর কি হবে? এই যে দেখো, ছত্রাকার ব্যাকটেরিয়া কি করছে? এটা বিয়োজক। এই যে পুষ্টি পুনরায় মাটিতে কি করলো? ফিরিয়ে দিল। আবার সেখান থেকে আবার ঘাস হয়ে গেল। বুঝতে পারছো? এবার নাও, আবার প্রসেস চলতে থাকবে, তাই না? আচ্ছা, আমি আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট চলে আসছি। দেখো আমি যা পড়ালাম তোমাদের, কয়েকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু রিভাইজ হবে। হ্যাঁ, আমি কি পড়াচ্ছিলাম তোমাদের বলো? প্রথমে পড়াচ্ছিলাম দেখো, যে এই যে ইকোলজি শব্দটা কে দিয়েছিলেন? মনে আছে সবার? ভুলতে দেবো না কিন্তু আমি, তুমি ভুলতে চাইলেও ভুলতে দেবো না। কি বললাম? আর্নেস্ট। স্যার সালটা ইম্পর্টেন্ট স্যার, 1800। আরো একটা শব্দ বলেছিলেন স্যার, ইকো সিস্টেম। বলো কে দিয়েছিল? আর্থার টান্সলে। সাল বলো? 1935। মনে থাকবে? দেখো সাল দুটো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসো। দেখো স্যার এখানে ফাদার অফ ইকোলজি যদি বলি, আচ্ছা স্যার মডার্ন ইকোলজির যদি বলি, স্যার ওই যে ও পরে আসে মানে মডার্ন, আর স্যার এইচ আগে মানে ও ফাদার অফ ইকোলজি। মনে থাকবে? আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি রামদেব মিশ্র। মনে থাকবে? চলে আসি দেখো পুষ্টির ধরনের কথা যদি বলি, আমরা একটু আগে তাই আলোচনা করলাম, তাই না? দেখো অটোট্রফ কি আছে? অটোট্রফ, তাই না? কারা? যারা উৎপাদক, স্বভোজী যারা, খাদক পরভোজী, এদেরকে কি বলি? হেটারোট্রফ। ঠিক আছে? দেখো বিয়োজক দেখো মৃতজীবী, এটা মৃত, হ্যাঁ মৃতজীবী বা লঘু খাদক দেখো স্যাপ্রোট্রপস বা মাইক্রো কনজিউমার। দেখো স্যাপ্রোট্রপসের যদি কথা বলো, এখানে কারা পড়ে জানো? বিভিন্ন ছত্রাক। কারা পড়ে?
বুঝতে, হ্যাঁ ব্যাকটেরিয়া, ছত্রাক এরা পড়ছে, বুঝতে পারছো? আচ্ছা, এতটুকুটা ক্লিয়ার হলো? পারলে বুঝতে? ক্লিয়ার হলো? চলে আসি আমরা তারপর, দেখো তারপর আমরা চলে আসি আমরা এই যে বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র যেটা পড়ছিলাম, চলে আসি আমাদের মেইন কোর টপিকে আবার। হ্যাঁ, দেখো ওপরে হেডলাইন কি আছে বলো? শক্তির একমুখী ধারাবাহিক প্রবাহ, তাই না? আচ্ছা, তা শক্তির একমুখী কি বলতে চাইছে? একমুখী জিনিসটা কি? শোনো, একদিকে, এদিকে এদিকে, একমুখী মানে কি বললাম? একটা দিক বরাবর, নির্দিষ্ট দিক বরাবর। স্যার কেমন জিনিসটা? দেখো, এই যে দেখতে পাচ্ছ ঘাস, ঘাসকে কে খেয়েছিল জানো? ফড়িং। ফড়িংকে কে খেয়েছিল বলো? ব্যাং। ব্যাংকে কে খেয়েছিল? সাপ। আর সাপকে বাজ পাখি। তার মানে স্যার, আমরা যদি এনার্জির কথা বলি, শক্তির কথা বলি, শক্তিটা প্রথমে খাদ্যের মধ্যে বা শক্তি কে বানিয়েছিল? কে? ঘাস। কে সালোক সংশ্লেষ করেছিল বলো? ঘাস। কে সূর্যের সৌর শক্তি, এই শক্তিটা নিয়ে নিজের মধ্যে জমিয়ে রেখেছিল বলো? বলো হ্যাঁ কি না? তাহলে এর মধ্যে একটা শক্তি ছিল, বোঝো কি ছিল? এই ফড়িং খেয়ে নিল ঘাসকে, তার মানে শক্তিটা এর এর থেকে ট্রান্সফার হলো তো। এবার ফড়িং থেকে ব্যাঙে ট্রান্সফার হলো তো, ব্যাং থেকে সাপে, সাপ থেকে, তাহলে দেখো শক্তির দিকটা কোন দিকে আছে? একটা নির্দিষ্ট দিকে। নিশ্চয়ই আমি যদি তোমাকে এই কথা বলি যে এই যে ঘাস না, ঘাস ব্যাং খায়, তোমরা কি বলো? হ্যাঁ স্যার কেমন কথা বলছেন? হ্যাঁ, হয় কখনো? হয় না কিন্তু। এবার আমি বললাম যে বাজ পাখিকে জানো, বাজ পাখিকে, ব্যাং হচ্ছে বাজ পাখি খায় আজকে থেকে, তোমরা কি বলবে বলো? স্যার এটা হতেই পারে না। পারে বলো, নিজেরাই বলো না। তার মানে কি বলো? তার মানে শক্তির যে প্রসেসটা, ধারাবাহিক প্রসেসের যদি কথা বলি, সেটা কি বলো? একমুখী। কি হবে? ক্লিয়ার একদম? আচ্ছা, আরও একটা এক্সাম্পল দেখো, নিচের দিকে আছে, দেখো কি আছে? স্যার ফাইটোপ্ল্যাঙ্কটন। স্যার ফাইটোপ্ল্যাঙ্কটন কি? সবাই পুকুর দেখেছো অ্যাটলিস্ট, সবাই দেখেছো? কেউ আছো দেখোনি? না কেউ? সবাই দেখেছো। পুকুরের মধ্যে ছোট 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 হালকা হালকা শ্যাওলা টাইপের কিছু থাকে, থাকে না? সেটাকে কি বলে বলো তো? ফাইটোপ্ল্যাঙ্কটন। এবার এই শ্যাওলা জাতীয় জিনিসকে জু প্ল্যাঙ্কটনটা খেয়ে নেয়। জু প্ল্যাঙ্কটন কি জিনিস? ছোট ছোট পোকার মতো ভাবো, এরকম ছোট ছোট পোকার মতো ভেবে নাও, একদম ছোট্ট 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 মাছ ভেবে নাও। ভেবে নিয়েছো? আচ্ছা, এবার এই যে জু প্ল্যাঙ্কটনকে খেয়ে নেয় কে? একটু মাছ, ছোট মাছ, মানে একদম একটু সানা, এরকম এরকম মাছ ধরে নাও, হলো? এবার এই ছোট মাছকে আবার কে খাচ্ছে বলো? বড় মাছ। বুঝতে পারছো? তাহলে আমি এরপরে এরপরে তোমরাই বলো তো, এই বড় মাছকে কোনোদিনও এই ফাইটোপ্ল্যাঙ্কটন খেতে পারবে? তাহলে শক্তির প্রসেসটা কোন দিক বরাবর যাচ্ছে দেখতে পাচ্ছ? একমুখী। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে? যে আমাদের বাস্তুতন্ত্রে শক্তির যে চেনটা বা সর্বদা কি হয় বলো? একমুখী। হ্যাঁ, ইউনিডিরেকশনাল। মনে থাকবে? মনে থাকবে বলো? একদম ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। হ্যাঁ, এই যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেনের যদি আমরা কথা বলি, কার কথা বলি বলো? ফুড চেন। দেখো দুই টাইপের হয়, দুই টাইপের। ছবি দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো কয় টাইপের বললাম? স্যার কি রকম? এক ধরনের হয়, দেখো শুরু হয়, চেনটা শুরু হয় কি থেকে বলো তো? জীবিত সবুজ উদ্ভিদ থেকে। কি থেকে শুরু হয়? জীবিত সবুজ উদ্ভিদ থেকে। স্যার ওই যে একটু আগেই তো বললেন স্যার, ওই যে ঘাস, বললাম না? ঘাস খাচ্ছে ফড়িং, মানে শুরু হয়েছে কোথা থেকে? ঘাস থেকে। মানে আমরা বলতে পারি তাহলে স্যার একটা টাইপ হচ্ছে এটা, যেটা চারণভূমি গেজিং থেকে, দেখো সবুজ উদ্ভিদ থেকে শুরু হয় বা উৎপাদক থেকে শুরু হয়, তাই না? ঘাস, তারপর কি হবে বলো? তৃণভোজী, তারপর কি হবে বলো? বুঝতে পারছো? পারছো? স্যার এরপরে কি স্যার? এরপরেরটা দেখো, একে ডেট্রিটাস। ডেট্রিটাস কি জিনিস? যেটা শুরুই হয় কোনো পচন থেকে, পচা জিনিস থেকে। বুঝতে পারছো? কি থেকে বললাম বলো? পচা জিনিস থেকে। দেখো তো স্যার, দেখো তো পচনশীল জৈব বস্তু থেকে, যেমন ধরো পচা পাতা, যেখানে পচা পাতা পচা জিনিস দেখবা বা পাবা, সেখানে দেখবে কেঁচো থাকে। দেখেছো? হুম, কেঁচো দিয়ে মাছ ধরেছো? ধরনি বড়শি দিয়ে কেঁচো দিয়ে ধরেছো? মানে কেউ তো ধরেছে। হুম, বুঝতে পারলে? খুব কেঁচো খুব খায়, মাছরা ফুসফুস করে খেয়ে নেয় বড়শি দিয়ে। এবার দেখো তাহলে কি বললাম বলো? এদিকে তাকাও, এদিকে তাকাও। তাহলে এই যে পচা পাতা, পচা পাতা, পচা পাতার মধ্যে তাহলে কি থাকে? দেখো কেঁচো,
এবার এই কেঁচোকে কে খায়? ছোট ছোট পাখিরা খেয়ে নেয়। দেখবে ছোট ছোট পাখি না, যেগুলো পচে যায়, ওদের যে ঠোঁট আছে টুক 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 ঠুকরায়, দেখবে মাটিগুলো ঠুকরে 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 উঠাবে, কেঁচো পাবে, খেয়ে নেবে। বুঝতে পারছো? বা যখনই কেঁচো পেলে একদম ঠোঁটের করে নিয়ে উড়ে চলে যাবে, ইয়েস, মনে হচ্ছে মিশন কমপ্লিট, ওর নিয়ে চলে যাবে, দেখো দেখো মা আমি নিয়ে এসেছি, ওর মায়ের কাছে চলে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো কোথায় বলো এই ছোট ছোট পাখিকে কে নিয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে বলো, বুঝতে পারলে? তাহলে আমি কি বললাম তোমাদের বলো তো? কি বললাম? যে এই যে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ, একটা টাইপ তো হয় শুরু হয় উৎপাদক মানে ঘাস থেকে, তাই না? আর একটা কোথা থেকে বললাম বলো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, চলে আসি আমরা তারপর। দেখো কি আছে স্যার, এটা সেই খাদ্য জালটাই স্যার, তাই না? ফুড ওয়েব। ছবিটা আগে ভালো মতো দেখো, ছবি দেখো আগে, দেখেছো স্যার কি কি আছে ছবিতে? একটু দেখি তো। স্যার ঘাস আছে স্যার, এটা কার ছবি? ফড়িং। স্যার কি আছে? কেঁচো। স্যার আর কি আছে? ব্যাং। কি আছে? ছোট পাখি। আর কি? আর কি আছে? দেখবি স্যার এখানে না তীর চিহ্ন কেমন যেন হয়ে আছে বলো, এইদিকে এদিকে এদিকে যে যেদিকে পারছে হয়ে আছে, বলো হ্যাঁ কি না? আচ্ছা, ব্যাপারটাকে মন দিয়ে শোনো। ব্যাপারটা হলো এই যে খাদ্য শৃঙ্খলটা যদি বলো, এটা শৃঙ্খল বলতে এখানে খাদ্য শৃঙ্খল না বলে আমরা কি বলেছি বলো তো? জাল বলেছি। স্যার জাল তো এরকমই হবে তাহলে, বুঝতে পারলা না? জাল তো এটা জালক তো, বুঝতে পারলা? তাহলে কেমন হবে স্যার? যেমন জালের মতো হয়ে আছে। আর কি এই রকম কেন স্যার, বা কি বোঝাতে চাইছে এখান থেকে? শোনো, আমি একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। ধরো ধরো কোনো কারণে এই কেঁচোটা নেই এখানে, বুঝবা কিন্তু, এই বিলুপ্ত হয়ে গেছে, কেঁচো বিলুপ্ত, তাহলে কি এখানকার বাকি প্রাণীরা মরে যাবে? ভেবে দেখো তো। তখন তখন এ তো ঘাস খাচ্ছিল, এই পাখিটা কোনটা খাবে বলো? পাখিটা কাকে খাবে বলো? ফড়িংকে খেয়ে নেবে। বোঝো কিন্তু, আমি কথাটা বোঝাতে পারলাম? আমি এটাই বলতে চাইছি, কোনো একটা জীব যদি দেখো, কোনো জীব বিলুপ্ত হলেও বিকল্প খাদ্যের কারণে শক্তির প্রবাহ কি থাকে? সচল থাকে। এমন নয় কেউ একজন বিলুপ্ত হলো বলে বাকি অন্যান্য জীব একদম শেষ হয়ে গেল। কথাটা বুঝতে পারছো? তাহলে এই যে কেন হলো না শেষ বলো তো, কেন হলো না? তার কারণ হচ্ছে এই ফুড ওয়েভ, খাদ্য জালের জন্য। আমি বোঝাতে পারলাম? কার জন্য বলো? খাদ্য জাল। আচ্ছা, তাহলে স্যার এই যে জালটা যদি দেখো, এর মধ্যে একটা কি আছে? জটিলতা আছে। কিন্তু জটিলতা থাকলেও কি আছে বলো তো? আলটিমেটলি একটা কি আছে বলো? স্টেবিলিটি বা স্থিতিশীলতাও আছে, বলো হ্যাঁ কি না? বলো, বুঝতে পারছো ব্যাপারটা? আমি বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট চলে আসি দেখো, তারপর আমরা পড়ব পুষ্টির স্তর। কি পড়ব? পুষ্টির স্তর। আচ্ছা, দেখো পুষ্টির স্তরের সব থেকে মেইন এবং বড় যদি জায়গা বলো বা রেঞ্জ বলো, সব থেকে বড় বা 1 নম্বরে আছে আছে একদম, কে বলো তো? প্রডিউসার। কে আছে? কে আছে বলো? প্রডিউসার। যেটা দেখো ট্রপিক লেভেল, যাকে আমরা কি বলি বলো? 1 বলি। দেখো আমরা কার আলোচনা করছি? ট্রপিক লেভেল। তাহলে ট্রপিক লেভেল 1-এ কে আছে বলো? উৎপাদক বা প্রডিউসার। চলে আসি তার ওপরে। তার ওপরে যারা উৎপাদককে খাচ্ছে, স্যার এদেরকে আমরা কি বলছি বলো? মানে ট্রপিক লেভেল 2, স্যার কি আছে? গরু, ছাগল, ফড়িং, হরিং। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, দেখো এরা হার্বিভোরাস। হার্বিভোরাস মানে একটু আগেই বললাম আমরা, বললাম না? কি হার্বিভোরাস কারা? যারা ঘাস খায়, তাই তো? চলে আসো, কি আছে স্যার? গৌণ খাদক। স্যার এটা কত নাম্বার লেভেল স্যার? কত নাম্বার? T3। স্যার যেমন ব্যাং, পাখি, শিয়াল বলতে পারি। তারপরে কি আছে স্যার? টপ কার্নিভোর। আচ্ছা, কার্নিভোর কারা? মেনলি মনে রাখবে যারা মাংসাশী প্রাণী, এরাও কার্নিভোর, কিন্তু এই কিছু কিছু কার্নিভোর এরা আবার খাচ্ছে। ওকে, তাহলে মনে রাখবে বাঘ, সিংহ, বাজ পাখি এখানে কি আছে বলো? টপ কার্নিভোর। তাহলে টপিক লেভেল আমরা কটা পড়লাম বলো? কটা পড়েছি? 4টে, মনে রাখবে কিন্তু, হ্যাঁ? নেক্সট চলে আসি, দেখো আমি একটু আগে বলছিলাম একটা কথা তোমাদের, যে এই যে বাস্তুতন্ত্রের যে শক্তি আছে না, শক্তির যদি আমরা ডিরেকশনের কথা বলি, কি বললাম? শক্তির ডিরেকশনের কথা বলি। ডিরেকশন কটা? মানে কোন মানে কোন দিকে? একদিকে না উভয় দিকে? একমুখী। ভেরি গুড। তো মনে রাখবে যে প্রথম কথা, সমস্ত শক্তির মূল উৎসকে, আর শক্তি উৎপাদক থেকে খাদকের দিকে যায়, কিন্তু উল্টো দিকে ফেরে না, বলো হ্যাঁ কি না? মনে থাকবে, পরীক্ষায় একটা কোয়েশ্চেন এসছে কি, যে
মাত্র 1 থেকে 2% সৌরশক্তি ব্যবহৃত হয় কিসে স্যার বলো? এই যে বাস্তুতন্ত্রে যে সূর্যের থেকে যে শক্তিটা নিচ্ছে না, এনার্জিটা, ঠিক আছে, কত পার্সেন্ট সৌরশক্তি ইউজ করছে বলো তো? 1 থেকে 2% কিন্তু নিচ্ছে। হ্যাঁ, নেক্সট চলে আসো, এর নাম না পড়লে আমাদের বাস্তুতন্ত্র ইনকমপ্লিট থাকে। আমরা কজনের নাম পড়লাম বলো তো এর আগে? কার কার বলো? আর্নেস্ট, তারপর ওডাম, তারপর বলো রামদেব মিশ্র, আর আর কে বলো? ট্যান্সলে। এখন আরেকটা নাম পড়বো, নাম হচ্ছে নাম লিন্ডেম্যান। কি বললাম বলো? দেখো লিন্ডেম্যান, বুঝতে পারছো? দেখো তার ওপরেই পাশেই লেখা আছে, দেখো 10% সূত্র বা 10% ল বলা হয়, খুব পপুলার সূত্র, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ। উৎপাদক, উৎপাদক কারা যেন স্যার? স্যার বিভিন্ন ঘাস, তাই না? বিভিন্ন ঘাস কি হয় উৎপাদক। এ কি করেছে, ধরো এর মধ্যে শক্তি আছে 100 জুল। কত জুল আছে বলো? কত জুল আছে? 100 না, 1000 জুল, 10,000 জুল। আমরা 100 ধরেও করতে পারি। আমি বলছি এখানে কত ধরা আছে বলো? 10,000 জুল আছে, ঠিক আছে, ঠিক আছে। কত আছে? 10,000 জুল। কার কাছে আছে? এবার উৎপাদকের পরে কে আছে বলো? প্রাথমিক। কি হয় এই উৎপাদক, ওর তো শ্বসন হয়, বিভিন্ন বিপাক আছে, ওর জন্য কত পার্সেন্ট খরচা করে? তাহলে পড়ে থাকে কত পার্সেন্ট? 10%। মন দিয়ে শুনবে স্যার, কত হাজার যেন আছে এখানে? 10,000। 10,000-এর কত পার্সেন্ট? 10%। 10%, 90% তো খরচা হয়ে যায়, বুঝতে পারলা না? বেঁচে থাকে কতটা? চলো শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, কত পাবা বলো? 1,0,0,0। কত হলো বলো? তার মানে এই শক্তিটা পরের পরের স্টেপে বা পরের খাদকে চলে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? আমি কি বললাম বলো তো? উৎপাদকের কাছে কত শক্তি আছে? 90% ও নিজে কি করেছে, তাহলে কত পার্সেন্ট বলো? 10% পরের স্টেপে গেল, মানে প্রাথমিক খাদক কত পেলো বলো? এই নাম্বারটাই সেটা বলো। আমি বলা বোঝাতে পেরেছি? এ আবার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের শ্বসন চালানোর জন্য, নিজের নিজের লাইফের জন্য ও কি করবে বলো? খরচা করবে, 90% খরচা করবে। কত পার্সেন্ট জমি রাখবে? 10%। তাহলে বলো এখানে কত কত আছে গো? কত বলো? 1,000। 1,000-এর 10% তো, তাহলে কত? 10/100। হ্যাঁ, 0,0,0,0 কাটলে কত করে থাকবে বলো? 100। তাহলে বলো এখানে পরের খাদকে কত জুল থাকবে বলো? আমি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার তো? তাহলে এই গৌণ খাদকে কত আছে বলো? 100 জুল। চলে আসো তারপরে, তারপরে কি আছে? প্রগৌণ। স্যার এবার 100-র 10%, আমরা এমনিতেই বের করতে পারি। 100-র 10% কত? 10, তাই না? তাহলে কত হয় বলো এখানে? 10 জুল। আমি কথাটা বোঝাতে পারলাম? আমি পেরেছি বলো, না পারলে বলো। ক্লিয়ার একদম? এই যে উৎপাদক থেকে শুরু করে, উৎপাদকের পরে দেখো এই প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং এবং দেখো কি প্রগৌণ খাদক, এই যে 10% করে এনার্জির যে এই যে ফ্লো, এই যে রুলসটা, এই রুলসটাই কে দিয়েছিলেন বলো? এই যে লিন্ডেম্যান। কে দিয়েছিল? আমি বোঝাতে পারলাম? পারলাম কি পারলাম না? আর এই লিন্ডেম্যানের এটা কি বলা হয় বলো তো? 10% ল। কি বলা হয়? মনে থাকবে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, চলে আসি আমরা তারপর। দেখো বাস্তুতান্ত্রিক পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক, এখানে তোমরা আরেকজনের নাম পাবে, ঠিক আছে? নাম হচ্ছে কি আছে বলো? চার্লস এলটন। কি নাম বললাম? চার্লস এলটন, ঠিক আছে। ইনি কি দিয়েছিলেন বলো তো? এই যে বাস্তুতন্ত্রের যে পিরামিড, ঠিক আছে, পুষ্টির স্তরগুলোকে নিচ থেকে উপরে সাজালে যে চিত্র পাওয়া যায়, বা বিভিন্ন পিরামিড পিরামিডের মতো আমরা ভাবতে পারি, ঠিক আছে, এই ধারণা কে দিয়েছিলেন বলো? এবং চার্লস এলটনের একটা বিখ্যাত বই আছে, মনে রেখো, দেখো কি? অ্যানিম্যাল ইকোলজি। কি বললাম? দেখো কে আছে? চার্লস এলটন। আমি বোঝাতে পারলাম? তাহলে আরেকটা নাম পেলে তোমরা, চার্লস এলটন। বইয়ের নাম কি পেলে বলো? অ্যানিম্যাল। একটু মনে রেখো, ঠিক আছে। এবার চলে আসি আমরা, দেখো তারপর দেখো আমরা যে এখন পিরামিডগুলো পড়বো, হ্যাঁ, কি পড়বো বললাম বলো? প্রথমেই পিরামিডগুলো সংখ্যার পিরামিড হবে,
আরেকটা স্যার জীবের ভরের পিরামিড হবে, আরেকটা হবে শক্তির পিরামিড হবে। তাহলে কয় রকমের পিরামিড পড়বো বলো? দেখো পিরামিড কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, কিন্তু পিরামিড কখনো সোজা হয় কখনো উল্টো হয়, পরীক্ষায় কোয়েশ্চেন দেয়। সোজা পিরামিড কখন হবে, উল্টো পিরামিড কখন হবে, পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে। ক্লিয়ার? ক্লিয়ার বলে এতটুকুটা। তো চলে আসি আমরা এই পিরামিডগুলো সম্বন্ধে আমরা একটু এবার জানব। চলে আসি প্রথমে। দেখো এখানে দুটো পিরামিড দেখতে পাচ্ছ আশা করি। একটা স্যার সোজা হয়ে আছে, আর একটা স্যার উল্টো হয়ে আছে, তাই না? হ্যাঁ কি না? চলো প্রথমটা আগে আমরা বুঝি। কি বলেছে দেখো, এ সোজা আপরাইট আছে। কার? এটা জীবের সংখ্যার অনুপাতকে কি করে বলো? নির্দেশ করে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে নিচের ছবিগুলো যেটা দেখতে পাচ্ছ কি এগুলো? ঘাস। ঘাসকে কারা খাচ্ছে? বিভিন্ন পোকামাকড়, ফড়িং টরিং। ফড়িংকে কারা খাচ্ছে বলো? বা পাখি। এদের কারা খাচ্ছে আবার? বড় পাখি, বাজ পাখি। আমাকে একটা কথা বলো না, আমি এই যে পিরামিডটা সাজিয়েছি কার ওপর সাজিয়েছি বলো? জীবের সংখ্যা। তাহলে বলো জীবের সংখ্যা সব থেকে বেশি, সব থেকে বেশি ম্যাক্সিমাম এখানে হবে না বলো? হবে কি হবে না বলো? ম্যাক্সিমাম হবে তো? কথা বলছো না। সব থেকে বেশি এখানে। তারপরে কি এর ওপরে কি কম, মানে এর থেকে কম, এর থেকে কমলো, এর থেকে কমলো। তাহলে স্যার সব থেকে কম কোথায়? একদম সর্বোচ্চ স্তরে। তাহলে পিরামিড কেমন হবে বলো? বুঝতে পারছো? সোজা হবে, আপরাইট হবে। বুঝতে পেরেছো কি পারোনি? কেন আপরাইট হলো বুঝে নিয়েছো? পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে এর আগে যে জীবের সংখ্যার উপর যদি তুমি ভিত্তি করে বলো, বেস করে বলো, তাহলে বলো তো কেমন হবে? উল্টো হবে না সোজা হবে? কি বলবে তোমরা? পারলে বুঝতে? নেক্সট চলে আসি। দেখো পরজীবী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে উল্টানো হতে পারে। স্যার কি জিনিস? মন দিয়ে শোনো। আমাকে একটা কথা বলো, এইটা কি? কটা গাছ দেখতে পাচ্ছ? একটা গাছ। একটা গাছের মধ্যে আমি ছোট্ট একটা এক্সাম্পল বলছি, ধরো এই এটাকে দেখো, পাখি আছে না? গাছ কটা, পাখি কটা দেখতে পাচ্ছ? চারটে দেখতে পাচ্ছ। পাখির মধ্যে অনেক দেখবে বিভিন্ন অণুজীব থাকে, পাখির গায়ে টায়ে বসে থাকে, এর এর গায়ে বসে থাকে। তাহলে সংখ্যার দিক দিয়ে যদি বলো, গাছের সংখ্যা 1, পাখির সংখ্যা 4, আর অণুজীবের সংখ্যা তোমার কত আছে গুনতে পারবে বলো? কার সংখ্যা বেশি? বুঝতে পারছো? পারলে কি পারলে না? তাহলে আমরা যদি পরজীবী খাদ্য শৃঙ্খল বলি, কি বলি? সেক্ষেত্রে কেমন হবে বলো তো? উল্টানো। আমি কি বোঝাতে পারলাম? আমি যদি স্বভোজী খাদ্য শৃঙ্খল বলি, মানে স্বভোজী বলতে আগে উৎপাদক আছে এখানে দেখো, এই মানে এই বরাবর যদি বলি আমি আগে উৎপাদককে রাখি, তাহলে কি হবে? সোজা। আর আমি যদি পরজীবীর অনুযায়ী বলি তাহলে কি হবে বলো? কথাটা বুঝতে পেরেছো? পেরেছো কি পারোনি? চলো পরেরটাই চলে আসি আমরা। পিরামিড শেষ হয়নি, আরো আছে। এবার দেখো জীবের ভরের ওপর। কার ভরের ওপর? জীবের ভরের ওপর। স্যার কি জিনিস? দেখো এই যে তুমি এই পিরামিড যেটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? এই পিরামিডের মধ্যে প্রত্যেকটা জিনিস কোথায় আছে বলো তো? স্থল ভাগের মধ্যে আছে। বলো হ্যাঁ কি না? ঠিক কি না? এবার তুমি যদি এই ছবিটা দেখো, এই পুরো সব প্রাণী যেটা আছে, সব প্রাণী কোথাকার বলো তো? জলের। সব জলের বাস্তুতন্ত্র আছে। ঠিক তো? ঠিক বললাম তো? আচ্ছা তাহলে আমি যদি স্থলের বাস্তুতন্ত্রের কথা বলি, দেখো এগুলো সব কি উৎপাদক? বলো বিভিন্ন গাছ আছে, তাই না? এদেরকে খাচ্ছে কারা বলো? প্রাইমারি কনজিউমার, প্রাথমিক খাদক। এদেরকে খাচ্ছে কারা বলো? সেকেন্ডারি যারা। এদেরকে খাচ্ছে কারা? টারসিয়ারি যারা। এবার তোমরা বলো তো সব থেকে সংখ্যা বেশি কি এদের হবে না? মানে সংখ্যা অনুযায়ী ভরের কথা যদি বলি, এবার ভর বেশি এদের, মানে এদের কি হবে বলো? মানে ভর এদের বেশি হবে না বলো? হবে কি হবে না? তারপর কি হবে? এদের থেকে কম, কম, কম। তাহলে আস্তে আস্তে কি হবে পিরামিডটা বলো? বলো বলো। তাহলে দেখো প্রতিটি পুষ্টি স্তরের জীবের শুষ্ক ওজন বা আমরা ড্রাই ওয়েটের যদি কথা বলি, ওয়েটের দিক দিয়ে তাহলে কি হবে বলো? সোজা হবে, যদি সেটা স্থলভাগ হয়। স্যার স্থলভাগ, শুধু স্থলভাগ কেন বললেন? জলভাগে কি আলাদা হয়? দেখো এখানে চলে আসো। এবার একটা কথা বলো তো, আমি তোমাদের পুকুরের বাস্তুতন্ত্রের কথা যেটা বলছিলাম, কি বলেছিলাম বলো? ফাইটোপ্ল্যাঙ্কটন বলেছিলাম। ওদেরকে কে খায় বলেছিলাম? জু প্ল্যাঙ্কটন। ওদেরকে কে খাচ্ছিল বলো? ছোট মাছ, তারপর বড় মাছ। তাহলে এবার তোমরা বলো তো এদের ভর, এর ভর আর এর ভরের মধ্যে কার ভর বেশি হবে?
ওপরেরটার ভর বেশি, এদের থেকে কার ভর বেশি হবে? তারটার ভর বেশি হবে। তাহলে বলো না, জলের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বলো তো পিরামিডটা কি হচ্ছে? উল্টানো। উল্টানো কেন উল্টানো? বুঝতে পারছো তো? তোমাদের বলে দেওয়া থাকবে কিন্তু পিরামিডটা বলো কার উপর? ড্রাই ওয়েট, শুষ্ক ওজনের ওপর পিরামিড বলো, তখন কিন্তু আমাদের উল্টানো হবে। তোমাকে বলা হবে, কি বলা হবে, যে শুষ্ক ওজনের ওপর স্থলভাগের পিরামিড কেমন হবে? সোজা হবে। আমার কথা বুঝতে পারছো তো? পারলে কি পারলে না? দেখো এর আগেরটা যদি বলি, দেখো এখানে কি বলবে বলো, যে সংখ্যার দিক দিয়ে বলো, কি বলবা? সোজা। আর যদি পরজীবী আগে শব্দটা থাকে তাহলে কি হবে? উল্টানো। বলো বুঝতে পেরেছো? পেরেছো কি পারোনি? এবার চলে আসো, এবার আরো একটা পিরামিড আছে। দেখো, দেখো আরো একটা পিরামিড আছে। কি আছে স্যার? এই দেখো শক্তির পিরামিড, তাই না? আগে একটা কোয়েশ্চেন করি, শক্তির ক্ষেত্রে বা শক্তির 10% ল কে দিয়েছে সূত্রটা? লিন্ডেম্যান। কে দিয়েছে? লিন্ডেম্যান। দ্বিতীয়, দ্বিতীয় কথা হলো, এই যে শক্তির যে ডিরেকশন যদি বলি আমরা, কেমন ডিরেকশন হয়? একমুখী। কখন উল্টো দিকে যায়? না স্যার। আচ্ছা, তো মনে রাখবে প্রথমে যে সর্বদা এটা কি হবে বলো তো? সোজা হবে। শক্তির ক্ষেত্রে যদি বলি আমরা, পিরামিড সবসময় কি হবে? সোজা হবে। 10% সূত্র অনুযায়ী ওপরের স্তরের শক্তি সর্বদা কি হবে বলো? হ্রাস পাবে। আমি তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে এ যদি 10,000 হয়, কত হয়? এ যদি 10,000 হয়, এটা কি হচ্ছিল বলো? তাই না? 1,000, তারপর কি হচ্ছিল বলো? এখানে কি থাকছিল বলো? মনে পড়ছে বলো? তাহলে নিজেরা এবার নিজেরা রিলেট করো না। করতে পারছো? তাহলে শক্তির ওপর যদি আমরা সাজাই, সব থেকে নিচে যারা আছে প্রডিউসার, ওদের শক্তি বেশি। তারপর আস্তে 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 কি হবে? কমতে থাকবে। ক্লিয়ার হলো? বুঝেছো? আচ্ছা, চলো নেক্সট চলে আসি আমরা। তারপর হুম দেখো কয়েকটা শব্দ আছে। কি শব্দ আছে বলো তো? এটা ইকোলজিক্যাল নিশ। আচ্ছা, তোমাদের পড়া কটা পর্যন্ত? কটা? তাই? কটা বাজে? কি হয়েছে বলো, কি প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আরেকটু আরেকটু সময় দাও। ঠিক আছে, আরেকটু সময় দাও। চলো দেখো। আচ্ছা এদিকে, আচ্ছা এদিকে দেখো, দেখবে দেখো কি আছে বলো এখানে ইকোলজিক্যাল। আচ্ছা, তোমাদের ক্লাস করতে কি খুব খারাপ লাগছে নাকি? বুঝতে পারছো তো? তাহলে কি প্রবলেম? হ্যাঁ না, বসে তুমি চাকরি করলেও তো বসে থাকতে হবে। তুমি যখন চাকরি করবে তোমাকে স্কুলে টানা বসে থাকতে হবে। তাহলে বসে থাকো, ট্রেনিং চলছে তোমাদের। দেখো এদিকে কি আছে বলো, ইকোলজিক্যাল নিশ। কি শব্দ আছে বলো? কি জিনিস স্যার? মন দিয়ে শুনবে। বলছে জীবের বাসস্থান এবং তার নির্দিষ্ট কর্মক্ষম ভূমিকা, সে কি খায়, কিভাবে পরিবেশের সাথে কাজ করে, ব্যাপারটা কি? আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি তোমাদের, হ্যাঁ? নাম নাম শুনেছো কি না বলবে। রয়্যাল বেঙ্গল টাইগার। স্যার ও কোথায় থাকে? তাহলে স্যার ও সুন্দরবনে থাকে, ও কোন জায়গায় আছে, কি খাচ্ছে, কি খাচ্ছে না, তাহলে ও ওখানকার এলাকা জুড়ে আছে না? মানে ওর নির্দিষ্ট একটা এলাকার মধ্যে ওর একটা পাওয়ার আছে না? বুঝতে পারছো? ও ওখানকার ওর হ্যাবিটেট, ও কি খায়, ও কিভাবে পরিবেশের সাথে কাজ করে, এটা পার্টিকুলার এরিয়ার সাথে যদি আমরা রিলেট করি, ওই জায়গাকে আমরা কি বলি বলতো? ইকোলজিক্যাল নিশ। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের ইকোলজিক্যাল নিশ কোন জায়গাটা বলো? সুন্দরবন। বুঝতে পারলা না? পেরেছ? যেমন এক শৃঙ্গ গন্ডার, নাম শুনেছো? কোথায়? কোথায়? কাজিরাঙা। বুঝতে পারছো তো? মানে ওটা তাহলে কি ওর, ওর ইকোলজিক্যাল নিশ কোন জায়গাটা বলো? সেই 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 ফরেস্টটা, হ্যাঁ কি না বলো? আমি কথাটা বোঝাতে পারলাম? তাহলে ইকোলজিক্যাল নিশটা বুঝতে পারলে কোনো নির্দিষ্ট জীব ও কি খাচ্ছে, ওর হ্যাবিটেট কি, ওর বাসস্থান কি, ওই জিনিসটাকে বোঝাচ্ছে। কথাটা বুঝতে পারলে? পারলে কি পারলে না?
এবার দেখো আরেকটা শব্দ আছে ইকোটোন। তার ইকোটোন জিনিসটা কি? খুব ইন্টারেস্টিং একটা টার্ম এবং খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ব্যাপারটা কি বলো তো? আমি তোমাদের একটা এক্সাম্পল বলি আগে, হ্যাঁ, যদিও এটা পরিবেশের সাথে রিলেট না, আমি তোমাদের একটা এক্সাম্পল বলি, তারপর আমি পরিবেশের সাথে রিলেট করছি। ধরো আমরা, এটা হচ্ছে একটা টাউন, এটা কি বললাম, একটা টাউন, ঠিক? এই জায়গাটা একটা হচ্ছে গ্রাম, ভিলেজ। হুম। এবার এই যে জায়গাটা, এই জায়গাটা কি স্যার? স্যার হয় না এমন জায়গা যে খুব টাউন না খুব গ্রামও না, বুঝতে পারছো? মাঝামাঝি একটা জায়গা, তাই না? তো সেই জায়গাটা কি হয় বলো তো? সেই জায়গার মধ্যে দেখবে লোক প্রচুর থাকে, প্রচুর লোক থাকে। কেন? টাউনের গ্যাঞ্জাম হবে না অত, টাউনে প্যাঁ পু এত শুনতে হবে না, বা গ্রামের মতো এমনও না যে কোনো সুবিধা পাবা না তুমি। আমি বোঝাতে পারছি তো? কোন জায়গাটা বুঝতে পেরেছো স্যার? কোন জায়গা? যে জায়গা গ্রামেরও আমরা পরিবেশ পাচ্ছি, শহরেরও পরিবেশ পাচ্ছি। আমি কথাটা বোঝাতে পারলাম? তাহলে ওই জায়গাটা আমাদের যদি পরিবেশের সাথে রিলেট করি, একটু দেখবে, একটু দেখো। স্যার এটা একটা পরিবেশ, ধরো আলাদা বাস্তুতন্ত্র, এটা একটা আলাদা বাস্তুতন্ত্র। আমি দুটো কিন্তু আলাদা আলাদা বাস্তুতন্ত্রের কথা বলেছি, বলো বুঝতে পারলে? তাহলে এই বাস্তুতন্ত্র এবং এই বাস্তুতন্ত্রের কমন একটা জায়গা দেখতে পাচ্ছ? পাচ্ছ? এরই নাম হচ্ছে কি বলতো? ইকোটোন। বুঝতে পারলে? পারলে? চলো আমি আর একটা কথা বলি। ধরো এটা হচ্ছে ল্যান্ড, হলো ল্যান্ড, আর এটা হচ্ছে ওয়াটার। বুঝতে পারলে? তাহলে একটা ল্যান্ড আর একটা কি আছে? ওয়াটার। ল্যান্ডও আছে ওয়াটারও আছে, এমন একটা জায়গা না? তাহলে এই জায়গাটা কি হবে তাহলে বলো? ইকোটোন। আমার কথা বুঝতে পারলে? পেরেছো? চলো আমি আবার এক্সাম্পল বলছি, সেই সেই সুন্দরবন। সেই সুন্দরবনে দেখবে সমুদ্র আছে, সমুদ্র আর নদীগুলো কোথায় গিয়ে মিশছে? কোথায় মিশছে? সমুদ্রে। তাহলে এমন একটা জায়গা যাকে আমরা মোহনা বলি, কি বলি বলো? তাহলে কি একদিকে সমুদ্র আরেকদিকে কি নদী, তার একটা মিলনস্থল জায়গা কি মোহনা? বুঝতে পারছো? এবার এই যে মোহনা জায়গাটা বা এই যে ইকোটন জায়গাটা, এই জায়গা কি বলতো? আমাদের পরিবেশের এই শব্দটার অনেক গুরুত্ব আছে। এখানে প্রচুর জীব থাকে, মানে থাকার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, মানে কি বলবো, আহ, খুব দারুণ একটা পরিবেশ। এর জন্য দেখবে তোমরা শুনে থাকবে সুন্দরবনে প্রচুর মাছ পাওয়া যায়, শুনেছো? হ্যাঁ, ওখানকার লোকদের প্রধান জীবিকাই হচ্ছে কি? মাছ ধরা। কেন? বুঝে নিই, যখন মাছ পাওয়া যায় যে, আজকে আমি আমি মালদাতে এসে বললাম আমাদের জীবিকা সবার মাছ ধরা, মহানন্দে তোমরা যাচ্ছ একটা মাছ পাচ্ছ না, কি করবো? না খেয়ে মরে যাবে তো সবাই। বুঝতে পারলে না? পেরেছো? তাহলে ওখানে ওরা জীবিকা কেন বানিয়েছে বলো? কেন জীবিকা করেছে সেটা বলো? কারণ মাছ আছে যে। আমি কথাটা বোঝাতে পারলাম? তাহলে আমাকে আগে কথাটা বলো, ইকোটোন জিনিসটা কি বলো? যে দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোগস্থল বা মধ্যবর্তী ক্রান্তিকালীন একটা অঞ্চল, সেটাই হচ্ছে কি হবে বলো? বুঝতে পেরেছো তো ইকোটোন জিনিসটা কি? দুটো আলাদা আলাদা বাস্তুতন্ত্র, এবার ওদের মধ্যে যে কম্পাইল একটা সেকশন, যেটা ওরটাও পড়ছে এরটাও পড়ছে। বুঝতে পারছো তাকে কি বলবো তাহলে? বোঝা গেল কি গেল না বলো? বুঝতে পেরেছো কি? আচ্ছা, এবার ইকোটন পড়তে গিয়ে দেখো একটা শব্দ আছে, খুব সুন্দর শব্দ। কি নাম? ইকোক্লাইন। স্যার ইকোক্লাইন কি জিনিস? ইকোক্লাইন হলো দুটি আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে মিশ্রণের প্রবণতা। ব্যাপারটা কি? আমি একটা এক্সাম্পল বলি তোমাদের, হ্যাঁ, দারুণ এক্সাম্পল। শিলিগুড়ি গেছো? দার্জিলিং গেছো? দার্জিলিং, কে গেছো দার্জিলিং? আচ্ছা, যখন আমরা মালদা থেকে দার্জিলিংয়ে যাওয়ার জন্য উঠলাম, শিলিগুড়ি দিয়ে যখন আমরা যাচ্ছি, শিলিগুড়ি জলপাইগুড়ি আমরা দার্জিলিংয়ে উঠছি যখন, বুঝবে কিন্তু, তখন প্রথমে কি ছিল? সমভূমি। সমভূমির থেকে আস্তে আস্তে কি হচ্ছে বলো? মানে আস্তে 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 আমরা উঁচুর দিকে উঠছি না? আস্তে আস্তে স্যার গাছপালা, আম গাছ, জাম গাছ, হ্যাঁ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন ফলের গাছ দেখতে দেখতে আস্তে আস্তে চা গাছ। বুঝতে পারলে না? এই যে পরিবেশ, মানে এই যে দেখো, একটা কি, দুটো আলাদা বাস্তুতন্ত্র ছিল স্যার, এটা কি হচ্ছে বলো? এদের মধ্যে একটা মিশ্রণের প্রবণতা দেখা যাচ্ছে স্যার। কোথাও আম গাছও আছে আবার চা গাছও আছে। আমার কথা বুঝতে পারছো তো? পারলে কি পারলে না? আম গাছও আছে আবার কি আছে? চা গাছও আছে। আবার আম গাছ আবার কি গাছ? চা গাছ। কিন্তু একটা সময় গিয়ে কি দেখবে? স্যার আম গাছ আর নেই, সব চা গাছ। বুঝতে পেরেছো? তাহলে স্যার এই যে ওরা যে মিশতে চাইছে, পরিবেশটা দুটো বাস্তুতন্ত্রকে মিলাতে চাইছে, এই টার্মটাই কি বলবো বলো আমরা? ইকোক্লাইন। আমার কথা বুঝতে পেরেছো? স্যার একটা এক্সাম্পল বলেন তো, দেখো আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখো এই যে
কি? এই যে দেখো শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে গাছপালার দিকে নজর রাখলে সমতলের যে উদ্ভিদ, হ্যাঁ, পাহাড়ের উদ্ভিদের মধ্যে মিশ্রণের প্রবণতা আমাদের মধ্যে চোখে পড়ে। কেমন দেখো, জলপাইগুড়ি শিলিগুড়িতে এরকম গাছ দেখতে পাই আমরা, পাই। তুমি আরো উঁচুতে উঠছো, এই যে দেখো এই গাছটা, এই যে এই যে এই যে এই যে দেখো দেখো গাছটা দেখো, আস্তে আস্তে কি হচ্ছে দেখো, চেঞ্জ হতে থাকছে। বুঝতে পারলে? ওর এই পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে, যে এই যে ধরে রাখার চেষ্টা করছে, এই যে ঢালু যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলবা তোমরা? আমার কথাটা বুঝতে পারছো? পারলে কি পারলে না? হুম, পেরেছো? আর এই ইকো লাইনের মধ্যে কি পড়ছে আমাদের? ইকোটোন পড়ছে। বুঝতে পারছো? স্যার দুটো বাস্তুতন্ত্র যেখানে মিলবে সেটাকে আমরা কি বলবো? কি বলবো? ইকোটোন বলছিলাম না? মনে করো না? দেখো, আমি বললাম তো, দেখো এই দেখো, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোগস্থল বা মধ্যবর্তী ক্রান্তিকালীন অঞ্চলকে আমরা কি বলছি? ইকোটন। তাহলে স্যার এই যে ইকো লাইনের মধ্যে ইকোটন থাকে, বলতে পারি। ব্যাস, আমি ওটাই বলতে চাইছিলাম তোমাদের। ক্লিয়ার হলো? আচ্ছা, চলে আসি আমরা তারপর। এবার দেখো কি আছে বলো তো? এজ এফেক্ট। কি আছে? এজ এফেক্ট। এজ এফেক্ট কি স্যার? মন দিয়ে শুনবে। এই যে এই জায়গাটা কি স্যার? একটু আগেই তোমরা দেখলে কি এটা? ইকোটন। কি এটা? দেখালাম তো একটু আগে। দুটো, এটা একটা আলাদা বাস্তুতন্ত্র, এটা একটা আলাদা বাস্তুতন্ত্র, এটা স্যার ইকোটন, তাই না? এই ইকোটনে মনে রাখবে প্রচুর পরিমাণে জীব পাওয়া যায়, প্রচুর জীব। বোঝাতে পারলাম? একটু আগে তোমাদের একটা এক্সাম্পল দিলাম না, যে এমন একটা পরিবেশ যেখানে গ্রাম গ্রাম ভাব এবং শহর শহর ভাব দুটোই আছে, সেখানে মানুষজন কি থাকে? বেশি থাকে। বুঝতে পেরেছো? পেরেছো? দেখবে একদম পাহাড়ি এলাকায় মানুষ কম থাকে। বুঝতে পারছো? একদম সমভূমি এলাকায় থাকে, থাকে না ওটা নয়, দুটোরই মজা নিতে চায় মানুষের, এই মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। বলো হ্যাঁ কি না? আমি বোঝাতে পারলাম? তো মনে রাখবে ইকোটন অঞ্চলের জীববৈচিত্র্য, এই যে জায়গাটা, এই যে দেখো, এই ইকোটন জায়গার জীববৈচিত্র্য এবং ঘনত্ব মূল বাস্তুতন্ত্রের চেয়ে কি হয়? অনেক বেশি হয়। বুঝতে পেরেছো? তো মনে রাখবে ইকোটন অঞ্চলের জীববৈচিত্র্য এবং ঘনত্ব মূল বাস্তুতন্ত্রের চেয়ে অনেক কি হচ্ছে বলতো? বেশি হচ্ছে। আর এইটাকে আমরা কি বলছি বলতো? এজ এফেক্ট। বোঝা গেল? স্যার আর কি পড়বো আমরা? বায়োম। কি পড়বো বলো? বায়োম। স্যার বায়োম কি স্যার? বায়োম হচ্ছে একটা দেখো, একই জলবায়ু অন্তর্গত, হুম, বিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে বিস্তৃত উদ্ভিদ এবং প্রাণীর একটা সম্প্রদায়। ব্যাপারটা বুঝবে, একটা পার্টিকুলার জলবায়ু আছে ওর, পার্টিকুলার আলাদা জলবায়ু। ঠিক আছে? ওখানে আলাদা আলাদা উদ্ভিদ হয়, আলাদা প্রাণী হয়, আলাদা রকম হয়। তাহলে এটা একটা পার্টিকুলার কি হয় বলো তো? একটা বায়োম। স্যার এক্সাম্পল বলুন তো। আমি একটা এক্সাম্পল বলছি, মন দিয়ে শুনবে। ধরো আমাদের ভারতের কথাই বলছি, মরুভূমি আছে একটা, নেই? স্যার ওখানকার পরিবেশ কেমন? স্যার দিনের দিকে গরম থাকে ভালো, ওখানে উদ্ভিদ একটু কম থাকে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ থাকে। স্যার ওখানে না উট উট থাকে ভালো। বুঝতে পারছো তো? তাহলে ওটা কি হবে বলো? আলাদা একটা বায়োম হবে না? বুঝতে পারছো তো? তাহলে ওটা কি হবে? মরুভূমির বায়োম। বুঝাতে পারলাম? কার বায়োম? মরুভূমির বায়োম। আমি যদি সেই সুন্দরবনের কথাই যদি আবার বলি, স্যার সুন্দরবনের ওই এলাকাটা ম্যানগ্রোভ যদি বলি, একটা ম্যানগ্রোভ কি? একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সেখানে ম্যানগ্রোভ রিলেটেড কিছু জীব আছে। বুঝতে পেরেছো? তাহলে সেটা কি হয়ে যাবে বলো? আলাদা একটা শ্রেণীর বায়োম। আমাদের পার্বত্য এলাকায় যদি চলে যাও, সেটা একটা বায়োম। বা এখানে দেখো, এই যে আমাদের মাঝখানে কোন রেখা থাকে বলো? পৃথিবীর মাঝখানে কোন রেখা আছে? নিরক্ষরেখা। এবং নিরক্ষরেখার চারদিকে দেখো সূর্যের আলো ডিরেক্ট পড়ে বলে এখানে গরম বেশি হয়। কি বেশি হয়? তাহলে প্রচুর বৃষ্টিও হয়। তো এই সব জায়গায় দেখো গরম পরিবেশ, এখানে বৃষ্টি বেশি, গাছও প্রচুর হয়। বুঝতে পারছো? বিভিন্ন প্রচুর গাছও হয়। তাহলে এই জায়গার পরিবেশ কি হবে বলো? এটা একটা আলাদা আলাদা একটা পরিবেশ হবে। বুঝতে পারছো? তাহলে এটা একটা কি পার্টিকুলার, এটাও একটা বায়োম। বুঝতে পারছো তো? তাহলে বায়োম জিনিসটা কি বোঝা গেল? বোঝা গেছে কি যায়নি বলো? বুঝতে পেরেছো? চলো নেক্সট, কোনটা বলো? এটা বায়োমটা তো। দেখো, আমি বায়োমের কথা বলছি, যে একটা পার্টিকুলার একটা একটা ধরো একটা এরিয়া, একটা জায়গা যেখানকার জলবায়ু আলাদা। ঠিক? আমি তোমাকে এক্সাম্পল দিলাম, ধরো ভারতের থর মরুভূমি, এবং আরেকটা ধরো আমাদের ভারতের হচ্ছে হিমালয় পর্বত অঞ্চল, যে ওই জায়গাটা, ওখানকার ওয়েদার আর ওখানকার ওয়েদার আলাদা না? বা এবার মরুভূমিতে যেসব গাছ হয়, পাহাড়ে যেসব গাছ হয়, দুটো আলাদা না বলো? মরুভূমিতে যেসব প্রাণী থাকে বা ওখানে যেসব প্রাণী থাকে, দুটো আলাদা না বলো? তাহলে এই যে বড় একটা এলাকা থর মরুভূমির একটা বড় একটা এলাকা, ওই এলাকায় কি হচ্ছে বলো? ওই জলবায়ুতে
ওই স্পেশাল জলবায়ুতে স্পেশাল স্পেশাল উদ্ভিদ আর প্রাণী থাকে, তাহলে ওটা কি হবে বলো? ওটা মরু বায়োম হয়ে যাবে, বুঝতে পারছো তো? আর ওটা কি হবে? পার্বত্য বায়োম হয়ে যাবে, বুঝতে পারলা ব্যাপারটা? এই হচ্ছে বায়োম, হ্যাঁ। আচ্ছা, যেমন দেখো যে তুন্দ্রা বায়োম, তুন্দ্রা কি? এক ধরনের ফরেস্ট, তাই না? চলে আসো দেখো এখানে মরু বায়োম। মরু কি? এই যে মরুভূমির বায়োম। কথাটা বুঝতে পারছো কি পারছো না? পারলে নেক্সট চলে আসি দেখো। তারপর স্যার আমি পড়ালাম একটু আগে, এগুলো পড়ালাম না? এই সব এই এই নামগুলো পড়ালাম তোমাদের। কি আছে বলো? স্যার আর্নেস্ট হেকেল আছে স্যার। আর্নেস্ট হেকেল সম্বন্ধে কি বললাম তোমাদের? বলো কি বললাম স্যার? ফাদার অফ। আর এই এই ইকোলজি শব্দটা কে দিয়েছে? 10% ল, এই সূত্রটা কে দিয়েছে বলো? এবার এবার ইকোসিস্টেম শব্দটা কে দিয়েছে বলো? কত সাল? বাস্তুতন্ত্রের পিরামিডের ধারণা কে দিয়েছে? চার্লস। এবার ভারতের ইকোলজির জনককে? রামদেব। আমি বোঝাতে পারলাম? এতটুকু বুঝে নিয়েছো? আচ্ছা, আমি যা পড়িয়েছি আমি সেটাই একবার রিভিশন আছে একটু। কি পয়েন্ট আছে? প্রথম পয়েন্টটা দেখো, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কি আছে বলো? জৈব এবং অজৈব, তাই না? আচ্ছা, পুষ্টির যদি তুমি কথা বলো, নিউট্রিয়েন্টস রিসাইকেলিং বলো, কি হয় বলো? দেখো বিয়োজক, তাই না? ছত্রাক, ব্যাকটেরিয়া। আর প্রথম ট্রপিক লেভেল কোনটাকে বলি আমরা? আর তৃণভোজী প্রাণীরা কারা বলো? উদ্ভিদ এবং প্রাণীর অবশিষ্টাংশ ভক্ষণকারী জীব, এদেরকে আমরা কি বলি? ডেট্রিটাস বলি। এবং আরেকটা পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবা, কি? শক্তির প্রবাহ কি হয়? আরো একটা পয়েন্ট মনে রাখবা, শক্তির পিরামিড কি হয়? সোজা হয়? উল্টো হয়? উল্টো হয়? উল্টো কোনটা হয় বলো তো? পরজীবীর ক্ষেত্রে আরেকটা কোনটা বলো? পুকুরে, জলে, জলের কি অনুযায়ী? ওজন, শুষ্ক ওজন। ইয়েস, ভেরি গুড। চলো নেক্সট, একটা কোয়েশ্চেন আছে, করো একটু কোয়েশ্চেনটা করো। ইকোসিস্টেম কি হবে? অপশন নাম্বার সি। আর্নেস্ট হেকেল কি করেছিল? ইকো। ভেরি গুড। ডারউইন তো সেই আমাদের চলে গেল আলাদা একটা টপিকে। আর ওডামকে কি বলা হয়? মডার্ন। চলো, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন বলো, নিচের কোন বাস্তুতান্ত্রিক পিরামিডটি কখনোই উল্টানো বা বিপরীত হতে পারে না? পারবে বলো? কি হবে বলো? ভেরি গুড। কারো কোনো ডাউট থাকলে বলবে, নেই তো? আচ্ছা, চলো নেক্সট বলো তারপরেরটা কি হবে? প্রথম পয়েন্ট, এই জায়গাটা দেখো, ভর, ভর বলেছে কিন্তু, হ্যাঁ। কি হবে? হয়ে গেছে। সবসময় কি হবে? উল্টানো। নেক্সট চলে আসো দেখো, তারপরেরটা কি হবে বলো? কি আছে? লিন্ডেম্যানের 10% সূত্র। 1000 জুল আছে, তাই না? লেভেল 3 বলেছে। দেখো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আচ্ছা, কথা এদিকে শোনো, শোনো। লেভেল 1-এ কত আছে? 1000। লেভেল 2 কি হবে? কত হবে? 100। লেভেল 3 কি হবে? কত হবে উত্তর? 10% ল না? চলো নেক্সট। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যেকারী সংযোগকারী অঞ্চলকে কি বলা হয়? ইকোটন। ভেরি গুড। তারপর কি হবে? ব্যাস, নিশ্চয়ই আমাকে বলতে হবে না আর। কি হবে বলো? পচনশীল থেকে স্টার্ট হচ্ছে, তাই না? চলো তারপর এটা বলো তো, কি হবে? ভেরি গুড, একমুখী হবে। ভেরি গুড, এই তো পারছো ভালো। বলো এটা কি হবে বলো? মাইক্রো কনজিউমার, তোমাদের পড়িয়েছিলাম ছত্রাক। নেক্সট কোয়েশ্চেন কি হবে বলো? ভেরি গুড, রামদেব মিশ্র। ওকে, তাহলে আজকে এতটাই থাকছে। খুব ভালো করে পড়ে আসবে। ওকে।